তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাইয়াপুরা, অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। আমরা বেসিক্যালি কেমিস্ট্রি ফার্স্ট পেপার রিভিশন ক্লাস শুরু করতে যাচ্ছি। সেই জার্নিটা অত্যন্ত একটা সহজলভ্য একটা জার্নি হবে এবং সুন্দর একটা জার্নি হবে। তো এই জার্নিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম। তো আমরা বেসিক্যালি সুন্দরভাবে বইটা হাজারী স্যারের বইটা আমরা মেইনলি ভাবে ধরে আমরা সুন্দরভাবে পড়ে দেব, আমরা পড়বো ভাইয়ের সঙ্গে। যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমরা কভার করব। আর মেইনলি ভাবে আমরা রিভিশন পার্টটা আমরা সুন্দরভাবে রিভিশন শেষ করে আমরা মেইন এক্সামের জন্য ফোকাস করব, কেননা সময় আমাদের হাতে বেশি দিন নেই, ঠিক আছে না? তো আজকে আমরা তোমার থেকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আমরা শুরু করতে যাচ্ছি, যেটা আমাদের মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে বেসিক্যালি তোমার সিকিউ একটা চলে আসে, আর এমসিকিউ থেকে বেশি বেশি বেশিরভাগই কোশ্চেন চলে আসে। তো আ বা আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আমরা শুরু করতে যাচ্ছি। ভাইয়া এখানে তোমাকে বেসিক বুঝাই দিবে না। জাস্ট রিভিশন প্রসেস অনুযায়ী আমরা ক্লাসটা আমরা আজকে করব। এক ক্লাসের মধ্যে আমরা শেষ করে দেব। তো আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমরা ভাইয়ের সঙ্গে ক্লাসটা করে নেব। এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো ইন্ট্রোডাকশন থেকে আমরা কিছু পড়ব না ভাই। এখান থেকে আমরা কিছু পড়ব না নরমালি ভাবে। এখান থেকে আমাদের জাস্ট রিডিং দিলে হয়ে যাবে। এখান থেকে আমরা কিছু পড়ব না। তারপর আমরা নেক্সট পেজে আমরা চলে আসি। নেক্সট পেজে তোমার কতগুলা এখান থেকে আমরা ফুল ফর্মটা আমরা জেনে নেব। যে হচ্ছে এটা MSDS এর ফুল ফর্মটা কি? এটা আমাদের লাগবে, এমসিকিউতে লাগবে। যে মেটেরিয়াল সেফটি ডাটা শিফট বলা হয়, ঠিক আছে না? অর্থাৎ মেটেরিয়াল ডেটা তোমার সেফটি ম্যাটেরিয়াল তোমার সেফটি ডাটা শিফট বলানো হতে পারে। এটা মাস্ট টু নো, আমাদের জানতেই হবে, ঠিক আছে না? এমসিকিউর জন্য এখানে তোমাকে বলে দিবে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MSDS ফুল ফর্ম হচ্ছে তোমার কি মেটেরিয়াল সেফটি ডাটা হতে পারে, ঠিক আছে না? এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার করার জন্য আমাদের ল্যাবরেটরিতে কতগুলো আমাদের বিধি নির্দেশ আছে, সেগুলোকে বলা হয় গোল্ডেন রুলস বলা হয়। সেই রুলসের পরিপ্রেক্ষিতে আমাদের রুলস আছে 14টা, ঠিক আছে না? এই রুলস সম্পর্কে আমাকে জানতে হবে। যে নিয়ম আছে এখানে 14টা দেওয়া আছে, ঠিক আছে না? অর্থাৎ 14টা আমাদের তোমার হচ্ছে নিয়ম আমাদের তোমার হচ্ছে কি মেনে চলতে হবে। ল্যাবরেটরি তুমি পরীক্ষা করতে গেলা, এখন তুমি তোমার মতো মর্জি মতো তোমার পরীক্ষা করবা এমনটা না। যে ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য কোনো একটা পদার্থ আবিষ্কার করার জন্য বা উদ্ঘাটন করার জন্য আমাদের কতগুলা মানে হচ্ছে নিয়ম মেনে চলতে হয়। যেমন হাতকে রক্ষা করার জন্য আমাদের হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে বেসিক্যালি তো ভাইয়াপুরা চলে আসো, আমরা টপিকের ভেতরে চলে আসি। তো এখানে এখানে বলতে গেলে কি আমাদের মানে হচ্ছে আমি একটু বলতে তোমাদের চাইলাম যে আমরা মানে হচ্ছে কি বিনা মানে হচ্ছে নিয়ম অনুযায়ী আমরা ল্যাবরেটরিতে প্রবেশ করতে পারবো না। এখন হঠাৎ করে আমি এসিড আমি হাতে আমি যদি আমি স্পর্শ করি, তাহলে আমার আমার হাতটা মানে ঝলসে যাবে, পড়ে যাবে। এবং যদি আমি উদ্যায়ী পদার্থ নিয়ে কাজ করতে চাই ল্যাবরেটরিতে, তা যদি আমি চশমা না পরি বা হ্যাঁ তোমার গগলস না পরি চোখে, তাহলে আমার চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য কতগুলো নিয়ম বিধি রয়েছে, সেই নিয়ম বিধিকে বলা হয় সোনালী তোমার হচ্ছে কি সোনালী তোমার বিধি বলা হয়। ইংলিশ টার্মে বলা হয় গোল্ডেন রুলস। গোল্ডেন রুলস এখানে 14টা দেওয়া আছে। এখন মজার কথা হচ্ছে যে আমরা 14টা রুলস আমরা কিছুই পড়বো না। তুমি যদি চাও যে ভাই আমার রিভিউ হয়তো আমি লাস্ট মোমেন্টে আমি একটু রিডিং দেবো, তাহলে দিতে পারো। কিন্তু আমার সাজেশন হলো এখানে তোমার কিছুই রিডিং দেওয়ার কোনো মানে হয় না। আমরা বেসিক্যালি এগুলা পড়বো না। এগুলো আমাদের জন্য ইম্পোর্টেন্ট না, এগুলো আমরা পড়বো না, ঠিক আছে না? তারপর আমরা চলে আসি। তারপর আমরা মানে হচ্ছে ১ম এর দিকে চলে আসি। ১ম এ যেহেতু আমাদের যেহেতু ল্যাবরেটরিতে বিভিন্ন নিয়ম আছে, যেমন আমাদের হাতে হ্যান্ড গ্লাভস পড়তে হবে, সাদা অ্যাপ্রন পড়তে হবে এবং চোখে তোমার গগলস দিতে হবে, ইত্যাদি নিয়ম আছে। তো এগুলো আমরা টুকটাক আমরা জেনে নেব। যে এখানে অ্যাপ্রন পড়তে হবে আমাদের, ঠিক আছে না? অ্যাপ্রন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অ্যাপ্রনটা আমাদের পড়তে হবে। সেই অ্যাপ্রন থেকে আমাদের এতটুকু আমাদের পড়তে হবে যে এটা তোমার হচ্ছে কি ল্যাব কোটর এখানে বলা হয়, বা সেটা সাদা কাপড় দিয়ে তৈরি হতে পারে। এবং এটা তোমার হচ্ছে কি 3 কোয়ার্টার পড়তে হবে। অর্থাৎ তোমার হচ্ছে আমাদের বডির পার্টটাকে তোমার 4টা ভাগে ভাগ করলে 3টা অংশের মধ্যে তোমার কি থাকবে? অ্যাপ্রনের তোমার হচ্ছে কি মানে নিচ পর্যন্ত থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব। আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু পড়তে হবে। নিরাপদ গগলস থেকে আমাদের এতটুকু পড়বো যে উদ্বায়ী পদার্থকে তোমার হচ্ছে কি উদ্বায়ী পদার্থের হাত থেকে বাঁচার জন্য আমরা নিরাপদ ব্যবহার করে থাকি। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 16 থেকে 17 সালে চলে আসছিল। তো যেগুলাই ভর্তি পরীক্ষা চলে আসছিল, ওগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? অর্থাৎ দুর্ঘটনা তোমার হচ্ছে কি যেন ঘটতে না পারে, এর জন্য নিরাপদ চশমা ব্যবহার করে থাকি অথবা সেফটি গগলস ব্যবহার করে থাকি। তাহলে জাস্ট টু দ্য পয়েন্ট এখান থেকে এতটুকু মনে রাখবো আমরা যে উদ্বায়ী পদার্থ থেকে আমরা আমাদের চোখকে রক্ষা করার জন্য তোমার নিরাপদ বা তোমার বা চশমা ব্যবহার করে থাকি, এবং সেফটি গগলসও এখানে ব্যবহার করা হতে পারে। জাস্ট এখান থেকে এতটুকু এই 3টা পয়েন্ট তোমাকে মুখস্থ করলে হয়ে যাবে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ততটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। জাস্ট আমরা এগুলো কি করবো অ্যাভয়েড করে চলে যাবো। তারপর চলে আসলাম কি হ্যান্ডস গ্লাভসে চলে আসলাম।
হ্যান্ড গ্লাভস কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? অ্যাসিড, ক্ষার এবং বিভিন্ন তোমার হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থের জন্য হাতকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? হ্যান্ড গ্লাভস ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নেব। নাই যে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার তোমার রয়েছে, ঠিক আছে না? বাজারে কম দামে পাওয়া যায়, একটা যেমন সিনথেটিক গ্লাভস হতে পারে, ল্যাটেক্স গ্লাভস, ভিনাইল গ্লাভস, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব নেক্সট টপিকে, সমস্যা নাই। এটা পরে অপরদিকে তোমার হচ্ছে কি মানে হচ্ছে পরিবেশ বা বান্ধব পচনশীল তোমার হচ্ছে কি যোগ্য এক ধরনের গ্লাভস রয়েছে, সেটা হচ্ছে কি নাইট্রেট গ্লাভস। তাহলে এখান থেকে এমসিকিউতে কোশ্চেন চলে আসতে পারে যে পরিবেশের পচন যোগ্য গ্লাভসের নাম কি? নাইট্রেট গ্লাভস হতে পারে। এটা এক ধরনের রাবার গ্লাভস নামে পরিচিত হতে পারে। এবং এখান থেকে আমরা জাস্ট এখান থেকে 5 স্টার ইম্পর্টেন্ট, এখান থেকে জাস্ট এতটুকুই আমরা এমসিকিউর জন্য মুখস্থ করব। লাস্ট মোমেন্টের জন্য আমরা এতটুকুই পড়ে নেব, আর এখান থেকে আমরা কিছু পড়বো না, এগুলো আমরা কিছু পড়বো না, ঠিক আছে না? বিভিন্ন গ্লাভস এখানে তোমার দেওয়া আছে, বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের তোমার গ্লাভস এখানে সামগ্রিক তোমার রয়েছে, সেগুলো হচ্ছে অন্যতম হচ্ছে কি নাইট্রেট গ্লাভস রয়েছে, তারপর জিটেক্স গ্লাভস রয়েছে, তারপর হচ্ছে ল্যাটেক্স গ্লাভস রয়েছে, এবং কি পলিভিনাইল তোমার হচ্ছে কি ভিনাইল গ্লাভস রয়েছে, এবং কি নিউপ্রিন গ্লাভস রয়েছে। প্রাকৃতিক রাবার গ্লাভস এখানে অন্যতম রয়েছে, ঠিক আছে না? তো এই গ্লাভস সম্পর্কে আমরা কতটুকু ইম্পর্টেন্ট এতটুকু পড়ে নেব। যে নাইট্রেট গ্লাভস এটা এক ধরনের তোমার হচ্ছে কি মানে এক ধরনের সংশ্লেষিত তোমার হচ্ছে কি রাবার গ্লাভস হতে পারে। এর আর একটা নাম হচ্ছে তোমার হচ্ছে কি তোমার অ্যাক্রাইলো নাইট্রাল তোমার হতে পারে, এবং বিউটা ডাইনের পলিমার হতে পারে। জাস্ট এতটুকুই তোমরা মুখস্থ করে নিবা, এবং এখান থেকে তৈরি হতে পারে, ঠিক আছে না? বিভিন্ন ধরনের তোমার হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, জৈব দ্রাবক, ডিটারজেন্ট ইত্যাদি যেন প্রতিরোধী হতে পারে বা প্রতিরোধ করতে পারে এই নাইট্রেট গ্লাভস, ঠিক আছে না? নাইট্রেট গ্লাভস তোমার হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। লতে হচ্ছে ল্যাবরেটরি, নতে হচ্ছে তোমার হচ্ছে নাইট্রেট গ্লাভস। তাহলে ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় কোনটা? নাইট্রেট গ্লাভস ব্যবহার করা হয়। এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এতটুকুই আমরা মুখস্থ করে নেব। তারপর চলে আসলাম জিটেপস গ্লাভসে চলে আসলাম। জিটেপস গ্লাভস থেকে আমাদের মেনলি ভাবে আমাদের এতটুকু আমাদের মনে রাখতে হবে যে জিটেপস গ্লাভস হচ্ছে কি জ্বলন্ত তোমার হচ্ছে কি যতে জ্বলন্ত শিকা বস্তু, সেই ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেপস গ্লাভস ব্যবহার করা হয়। তাহলে যদি কখনো কোশ্চেন যদি তোমাদের কাছে চলে আসে এমসিকিউ আকারে, তাহলে বলে দিবা যে হচ্ছে জিটেপস গ্লাস আমরা ব্যবহার করে থাকি এই ছোটখাটো জ্বলন্ত বস্তু কাজ করার জন্য, ঠিক আছে না? এটা এক ধরনের তোমার কি হতে পারে? এটা এক ধরনের তোমার কি তাপরোধক তোমার কি অ্যাসবেস্ট গ্লাভস এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এটা এই পয়েন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে জিটেপস গ্লাস হলো ফাইবার কাজ দ্বারা তৈরি। তাহলে জিটেপস গ্লাস কি কোন কাজ দ্বারা তৈরি? ফাইবার কাজ দ্বারা তৈরি হতে পারে, এবং এটা নাইট্রেট আবরণযুক্ত তোমার হচ্ছে কি আরামদায়ক গ্লাভস এর মধ্যে অন্যতম হতে পারে। এগুলো পয়েন্ট, এগুলো যে তোমার মেইন পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে বোঝাতে পারবো না, এগুলাই তোমাদের মেইন পরীক্ষা চলে আসবে, ঠিক আছে না? এখান থেকে যদি কোশ্চেন করে তাহলে এখান থেকেই কোশ্চেন পাবা, আর এখানে বর্জ্যভাবে আর কোনো কোশ্চেন করার কোনো স্কোপে নেই। তারপর আমরা চলে আসলাম কি ল্যাটেক্স গ্লাসে চলে আসলাম। ল্যাটেক্স গ্লাস থেকে এতটুকু আমরা পড়ে নেব যে এটা চামড়ার তোমার হচ্ছে কি চামড়ার ক্ষয় জ্বলন্ত তোমার হচ্ছে কি সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে তোমার হচ্ছে কি এই ল্যাটেক্স গ্লাস ব্যবহার করা হয়, এবং তোমার হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি তোমার সংক্রমণ তোমার হচ্ছে কি অ্যালার্জি তোমার হচ্ছে কি বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করতে পারে। প্রাকৃতিক রাবার গ্লাভস ল্যাটেক্স গ্লাভস থেকে তৈরি করা হয়, ঠিক আছে না? ল্যাটেক্স গ্লাভস তোমার হচ্ছে কি বৈদ্যুতিক শক, ত্বক এবং তোমার হচ্ছে কি ক্ষতির হাত থেকে রক্ষা করে থাকে। তোমার হচ্ছে কি ল্যাটেক্স রাবার গ্লাভসে তোমার হচ্ছে কি প্রোটিন থাকার কারণে এটা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। জাস্ট এতটুকু আমরা পয়েন্ট আমরা মুখস্থ করব। এটা এমসিকিউর জন্য 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? এবং সিকিউর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, আমরা সুন্দরভাবে এটা মুখস্থ করব। তারপর পলিভিনাইল যে তোমার হচ্ছে গ্লাভস হতে পারে, এখান থেকে আমরা কিছু মুখস্থ করব না। এখান থেকে তোমার কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট হেডলাইনটা এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। নিউপ্রিন গ্লাস থেকে আমরা জাস্ট খালি এতটুকু মনে রাখবো যে এটা তোমার মুদ্র, খাট এবং তোমার কি হতে পারে তোমার থেকে তোমার তেল জাতীয় পদার্থ, জৈব দ্রাবক পদার্থ নিয়ে ল্যাব তোমার কাজ করার সময় এই নিওপ্রিন গ্লাস ব্যবহার করা হতে পারে। তাহলে এখান থেকে এভাবে তোমার কোশ্চেন চলে আসবে যে নিওপ্রিন গ্লাস কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে, কোন কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, মুদ্র ক্ষয়কারক পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, এবং জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা হতে পারে। এখান থেকে জাস্ট এতটুকু আমরা পুরো পুরা মনোযোগ সহকারে ক্লাসটা করে নাও, দেখবা যেখানে তোমার মনে হচ্ছে কি যদি আগে পড়ে থাকো, আগে যদি 3-4 বার যদি অধ্যায়টা যদি রিডিং পড়ে থাকো বা মুখস্থ করে থাকো ভাইয়ের সঙ্গে একাডেমিক তোমার ক্লাস যদি করে থাকো, তাহলে বুঝতে পারবা যে এই ক্লাসটা তোমার জন্য কতটুকু ইফেক্টিভ মানে তোমার হবে। আর যারা তোমার হচ্ছে কি প্রথম আগের ক্লাস সুন্দরভাবে করো নাই, আগের পড়াশোনা তোমরা মানে হচ্ছে কি বলতে গেলে ইগনোর করছো, এখন বুঝতে পারবা যে আসলে পড়ার চাপটা কতটুকু তোমার জন্য মানে হচ্ছে কি একটা খারাপ একটা পজিশনে নিয়ে যাচ্ছে তোমার মেন্টালিটি, তোমার মানে হচ্ছে হেলথকে, ঠিক আছে? এতটুকুই বলবো। তো ভাইয়ের কথাগুলো শোনো, দেখবা তোমার এক্সামের হলে তোমার একদম ফুল এগুলাই তুমি মধ্যে কমন পেয়ে যাবা, ঠিক আছে না? আমরা জাস্ট খালি আমরা রিভিশন দেবো পড়বো আর রিভিশন দেবো। তারপর চলে আসলাম প্রাকৃতিক রাবার গ্লাভসে চলে আসলাম। তো প্রাকৃতিক রাবার গ্লাভস থেকে আমাদের এতটুকু বুঝতে করতে হবে যে এটি বৈদ্যুতিক শক প্রতিরোধী তোমার হচ্ছে কি বটে হতে পারে। এটা তোমার হচ্ছে মৃত্যু ক্ষয়কর পদার্থ সংস্পর্শ থেকে ত্বককে রক্ষা করার উদ্দেশ্যে এটা ব্যবহার করা হতে পারে। তাহলে এই আমরা গ্লাভস সম্পর্কে আমরা এতটুকু সম্পর্কে আমরা কি করলাম? আলোচনা করলাম, ঠিক আছে?
তো বেসিক্যালি ভাইয়াপুরা আমরা ওই যে আমরা ভিনাইল গ্লাভসে আমরা আমরা পার্টটা আমরা শেষ করে দিলাম, অর্থাৎ গ্লাভস যে বাজারে তোমার বিভিন্ন প্রকার হতে পারে, এটা এতটুকু আমরা সুন্দরভাবে আলোচনা করলাম, ঠিক আছে না? এতটুকু পড়লে মোর দেন এনাফ, এখান থেকে আর কিছু কোশ্চেন আসতে পারে না, ঠিক আছে না? এগুলো আমরা জাস্ট রিডিং দিচ্ছি, ঠিক আছে? একটু মগজটাকে আমরা ঝালাই করে নিচ্ছি, ঠিক আছে না? এখান থেকে মার্কস থেকে আমাদের কিছু পড়তে হবে না। এগুলো আমরা তোমাদের বেসিক্যালি মানে হচ্ছে তোমার কোন লেভেলে কোশ্চেন আসতে পারে, একদম প্রো থেকে একদম তোমার হচ্ছে কি মানে হার্ড লেভেলে কতটুকু প্রশ্ন কোশ্চেন আসতে পারে ততটুকু তোমাদের আমি একদম একদম মানে হচ্ছে কি প্রিপারেশন নিয়ে দিছি, ঠিক আছে না? এখন জাস্ট খালি আমরা রিভিশন দিচ্ছি, রিভিশনের যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমরা পড়বো, এক্সামের জন্য যতটুকু রিভিউ আমাদের প্রয়োজন ততটুকুই আমরা পড়বো। এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে মাস্ক ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং কি নাইট্রোজেন অক্সাইড এবং হাইড্রোজেন তোমার সালফার ডাই অক্সাইড প্রভৃতি যেন গ্যাসগুলো আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে আমাদের ফুসফুস এবং যকৃৎ এবং আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলোকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই জন্য আমরা মাস্ক ব্যবহার করে থাকি। অর্থাৎ যেন আমাদের শ্বাসকষ্ট যেন হতে না পারে, মাথা যেন ধরতে না পারে এবং তোমার চোখে যেন পানি না আসে, এসবের ক্ষেত্রে আমরা এসব সব কিছু রক্ষা করার ক্ষেত্রে আমরা ল্যাবরেটরিতে আমরা কি ব্যবহার করে থাকি? মাস্ক ব্যবহার করে থাকি। এই মাস্কটা আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, আমাদের ল্যাবরেটরির জন্য এবং আমাদের রসায়নের জন্য একদম ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এতটুকু পড়ে নেব। নেক্সট পেজ আমরা চলে যাই। নেক্সট পেজ থেকে আমাদের কিছু পড়তে হবে না, কিচ্ছুই আমরা পড়বো না, জাস্ট তোমরা আর এখানে লিখে দিবা আর রিডিং দিয়ে লিখে দিবা, ঠিক আছে না? এখানে তোমার জানার কতগুলো বিষয় আছে। তো বলতে গেলে ভাইপুরে আমরা এখান থেকে অল্প একটু জানার বিষয় আছে। যে এখান থেকে আমরা এমসিকিউর জন্য আমরা এখান থেকে এতটুকু পড়ে নেব। এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এর মার্কিং করে দিচ্ছি। জাস্ট খালি তোমরা এক্সাম হলে জাস্ট খালি এইটার জন্য আমরা এতটুকু পড়বো, ঠিক আছে না? আমাদের তো আর অত সময় নেই যে অত আমরা বিশ্লেষণ সহকারে পড়বো, এখন কোনো সময় নেই, জাস্ট আমরা পড়ে নেব যে সিনথেটিক কাপড় এবং অলংকার পরিধান করবে না, তোমার হচ্ছে কি টাইট কাপড় পরতে হবে, ঠিক আছে না? এবং সিনথেটিক গ্লাভসের পরিবর্তে কি কোনটা ব্যবহার করা উচিত? নাইট্রেট গ্লাভস ব্যবহার করা উচিত, একদম ইম্পর্টেন্ট, কারণ এটি মাইক্রো অর্গানিজম এবং পরিবেশ বান্ধব বিধায় এটা পরিবেশের ওপর তোমার কোনো তোমার ক্ষতিকর প্রভাব তোমার ফেলতে পারে না। তাই সিনথেটিক গ্লাভসের পরিবর্তে আমরা কি ব্যবহার করে থাকি? নাইট্রেট গ্লাভস ব্যবহার করে থাকি। সিনথেটিক গ্লাভসের পরিবর্তে কি ব্যবহার করা হয়? নাইট্রেট গ্লাস ব্যবহার করা হয়। এই নাইট্রেট গ্লাস ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে আমরা এই নাইট্রেট গ্লাস ব্যবহার করে থাকি। এতটুকু আমাদের মনে রাখলে একদম হয়ে যাবে। তারপর আমরা তারপর এটা আমরা স্কিপ করবো, ঠিক আছে না? এই পার্টটা আমরা স্কিপ করবো। এই পার্টটা তো আমরা বললামই যে রিডিং যদি দিতে পারো তাহলে দিতে পারবা, না হলে আমাদের পড়ার দরকার নেই। গ্লাস সামগ্রী ব্যবহার কৌশল এগুলো আমরা কিছু পড়বো না, এগুলো থেকে আমাদের কিছু পড়তে হবে না। জাস্ট এখান থেকে আমরা শুরু করবো যে হচ্ছে মানে সেখান থেকে আমাদের পড়তে হবে যে হচ্ছে তোমার গ্লাস সামগ্রিক তোমার হচ্ছে কি চিহ্নিকরণ এবং তোমার হচ্ছে কি পরিষ্কার করার ক্ষেত্রে তোমার হচ্ছে কি কতগুলো গ্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেমন কতগুলো গ্লাস রয়েছে, যেমন সফট গ্লাস তেমন হচ্ছে কি এবং তোমার কি দেওয়া আছে এবং তোমার কতগুলো দেওয়া আছে, পাইরেক্স গ্লাস দেওয়া আছে। তো এখান থেকে পড়তে হবে যে রাসায়নিকভাবে ল্যাবরেটরিতে যে আমরা ব্যবহার করে থাকি গ্লাস সামগ্রী তৈরি করার জন্য কতগুলো গ্লাভস রয়েছে, ঠিক আছে না? সেই গ্লাভস তোমার হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার হচ্ছে কি সফট গ্লাস বা কোমল গ্লাস হতে পারে, আর একটা শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস হতে পারে। তাহলে এখান থেকে আমাদের এতটুকু আমরা মুখস্থ করবো। এভাবে আমাদের কোশ্চেন আসতে পারে যে গ্লাস সামগ্রীকে শ্রেণীকরণের ভিত্তিতে এদের ব্যবহার অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে সফট গ্লাস, এর আরেকটা নাম হচ্ছে কোমল গ্লাস। একদম এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ট্রু ফলসের জন্য একদম এগুলো কোশ্চেন তোমাদের চলে আসবে, ঠিক আছে না? শক্ত গ্লাস একটা হতে পারে বা পাইরেক্স গ্লাস হতে পারে, এটাও ট্রু ফলসের জন্য আমাদের একদম ইম্পর্টেন্ট হতে পারে। তাহলে এখান থেকে আমরা এভাবে আমরা মুখস্থ করবো। সফট গ্লাসে আমরা চলে আসি। তাহলে সফট গ্লাস থেকে আমাদের এতটুকু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে হচ্ছে কাঁচনল, টেস্ট টিউব, বিকার, তোমার হচ্ছে কি ওয়াশ গ্লাস, ফানেল, তারপর গলন, তারপর হচ্ছে কি নল লিবিক ইত্যাদি ক্ষেত্রে তোমার হচ্ছে কি মানে তোমার সফট গ্লাস ব্যবহার করা হয়। এখান থেকে এতটুকু পরে নেব। আর পাইরেক্স গ্লাস ব্যবহার করা হয় তোমার হচ্ছে কি টেস্ট টিউবে ব্যবহার করা হতে পারে, রিএজেন্ট বোতলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কনিক্যাল ফ্লাস্ক এবং পিপেট বুলেট, মেজারিং সিলিন্ডার এবং মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক, গোলতুলীয় ফ্লাস্কের ক্ষেত্রে এসব ব্যবহার করা হতে পারে এবং ডেসিকেটর হিসেবে ব্যবহার করা হতে পারে। এখান থেকে আর আমরা কিছু পড়বো না, জাস্ট এখান থেকে আরেকবার ভাইয়া সুন্দরভাবে বলা তোমাদের বোঝাই দিচ্ছে পড়াটা। এখান থেকে এতটুকু পড়বো যে গ্লাস সামগ্রিক শ্রেণীকরণের ব্যবহারের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা সফট গ্লাস হতে পারে, একটা পাইরেক্স গ্লাস হতে পারে, ঠিক আছে না? সফট গ্লাস আরেকটা নাম হচ্ছে কোমল গ্লাস এবং শক্ত গ্লাসের আরেকটা নাম হচ্ছে পাইরেক্স গ্লাস হতে পারে, ঠিক আছে না? সফট গ্লাস থেকে এতটুকু পড়বো যে এটা সাধারণভাবে তোমার হচ্ছে কি কাঁচ নল, তারপর হচ্ছে টেস্ট টিউব, তারপর হচ্ছে বিকার, ঠিক আছে না? ফানেল, গলন, তোমার হচ্ছে কি নল লিবিক ছিদক। সফট গ্লাস তোমার হচ্ছে কি কোমল সামগ্রিক গ্লাস তৈরির জন্য এই বুনসের বার্নারে তোমার শিক্ষা তত্ত্ব করে এগুলো ব্যবহার করা হতে পারে। অপরদিকে পাইরেক্স গ্লাস বা শক্ত পটাশ গ্লাস ব্যবহার করা হয় তোমার হচ্ছে টেস্ট টিউব, বিকার এবং রিএজেন্ট বোতলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং তোমার হচ্ছে কি কনিক্যাল ফ্লাস্ক, বিশেষ ক্ষেত্রে বুলেট এবং পিপেট, এই দুইটা তো তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখতে হবে যে বুলেট এবং পিপেট তোমার কোন গ্লাসের সাহায্যে
পরিষ্কার করা হতে পারে, যে তোমার হচ্ছে কি মানে পিপেট এবং বুলেট ব্যবহার করা হয়। পাইরেক্স গ্লাসের সাহায্যে পরিষ্কার করা হতে পারে। মেজারিং সিলিন্ডার হতে পারে এবং মেজারিং ফ্লাক্স হতে পারে, আয়তনিক ফ্লাক্স হতে পারে এবং গুলতুলীয় ফ্লাক্স হতে পারে। এগুলো একদম একদম 10 স্টার ইম্পর্টেন্ট, একদম তোমার মাস্ট টু নো, একদম পরীক্ষা হলে তোমরা এই কোশ্চেনগুলো পেয়ে যাবা, ঠিক আছে না? এখান থেকে আমরা আর কিছু পড়তেছি না, এখান থেকে অল্প একটু আমাদের জানা বিষয় আছে যে রাসায়নিকভাবে পাইরেক্স গ্লাস হলো হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ। অপরদিকে হচ্ছে কি কোমল গ্লাস হচ্ছে বা সফট গ্লাস হচ্ছে কি সোডিয়াম ও ক্যালসিয়ামের সিলিকেটের মিশ্রণ হতে পারে। একদম যদি বলতে চাও যে ভাই কত স্টার ইম্পর্টেন্ট, একদম আমি 15 স্টার ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, তোমার একদম ডিরেক্ট তোমাদের একদম মেইন এক্সামে কোশ্চেন চলে আসছিল, ঠিক আছে না? যে এভাবে কোশ্চেন চলে আসছিল যে পাইরেক্স গ্লাস নিচের কোন উপাদান দিয়ে গঠিত হতে পারে? জিঙ্ক অক্সাইড এবং বোরোসিলিকেটের মিশ্রণ উপাদান নিয়ে গঠিত হতে পারে। অপরদিকে সফট গ্লাস অথবা কোমল গ্লাস কি উপাদান দিয়ে গঠিত হতে পারে? সোডিয়াম বা অথবা ক্যালসিয়াম, তাহলে কি সিলিকটস এর মিশ্রণ দিয়ে গঠিত হতে পারে। একদম টনটনা মুখস্থ করবা, এখান থেকে টনটনা মুখস্থ করলে হয়ে যাবে। আর এখান থেকে এতটুকু আমাদের পয়েন্ট মুখস্থ করতে হবে যে হচ্ছে রাসায়নিক পদার্থের মিশ্রণ বা কোনো দ্রবণকে তাপ দিলে তার শক্ত পটাশ গ্লাস বা পাইরেক্স গ্লাসে নির্মিত বিকার অথবা কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করা হয়। তাহলে এই সফট গ্লাস বা পাইরেক্স গ্লাসটা ব্যবহার করা হয় কোথায়? আরেকবার আমরা রিভিশন দিই ভাইয়ের সঙ্গে, যে এটা কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করা হতে পারে। টু দা পয়েন্ট, এখান থেকে জাস্ট এইভাবেই আমাদের মুখস্থ করতে হবে, এভাবে আমাদের মানে হচ্ছে কি কোশ্চেনগুলো রিভিশন প্রসেসটা আমাদের চালিয়ে যেতে হবে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব। আর মনে হয় না যে এখান থেকে কিছু পড়ার আছে, কিন্তু এখান থেকে পড়তে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 10 স্টার ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য। একদম সুন্দরভাবে আমরা এ টু জেড সহকারে আমরা মুখস্থ করে নেব। একদম মুখস্থ করতে হবে যে পাইরেক্স গ্লাসের সঙ্গে তোমাদের মেইন পরীক্ষা কিন্তু চলে আসবে। আমি বারবার বলতেছি এগুলাই পারবা, এগুলো রিভিশন না দিলে এগুলো মিস করবা, ঠিক আছে না? এবং পরে খারাপ রেজাল্ট করবা। যে শক্ত পটাশ গ্লাস থেকে তোমার শক্ত পটাশের সংকেত কি হতে পারে এবং পাইরেক্স গ্লাসে তোমার কি সংকেতটা কি হতে পারে? একদম টনটনা মুখস্থ করবে, একদম টনটনা মানে একদম টনটনা, ঠিক আছে? এগুলো আমরা একদম সব একদম মুখস্থ করবো। এটা এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে না? তোমাকে ডিরেক্ট বলে দেবে যে শক্ত তোমার পটাশের সংকেতটা কি এবং পাইরেক্স গ্লাসে তোমার হচ্ছে কি তোমার সংকেতটা কোনটা হতে পারে। এখান থেকে এতটুকু পড়বো। আর এগুলো সবগুলো আমরা স্কিপ করবো, এগুলা থেকে কোনো কোশ্চেন চলে আসবে না। তাও একবার হালকা পাতলা দেখাই দিই যে এটা হচ্ছে তোমার হচ্ছে কি পরিমাপক ফ্লাক্স হতে পারে, ঠিক আছে না? পরিমাপক ফ্লাক্স তোমার হচ্ছে কি হতে পারে, তারপর একটা কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে বিকার হতে পারে, তারপর এটা ফানেল, এটা পিপেট, এটা হচ্ছে বুলেট হতে পারে। এগুলো আমরা পড়বো না, এগুলো বেকার, টাইম নষ্ট, ঠিক আছে না? এখান থেকে আমরা কিছু পড়বো না, এগুলো জাস্ট তোমরা রিডিং দিবা। রিডিং যদি সময় থাকে তাহলে রিডিং দিতে পারো, আর যদি সময় যদি না থাকে তাহলে রিডিং দেওয়ার দরকার নাই। তারপরে এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব যে হচ্ছে তোমার হচ্ছে কি এখান থেকে এতটুকু পড়তে হবে যে ক্রোমিক অ্যাসিড হচ্ছে তোমার হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড মানে হচ্ছে ২ টা যৌগ নিয়ে গঠিত হতে পারে। সেই ২ টা যৌগ তোমার হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার হচ্ছে কি সালফুরিক অ্যাসিড হতে পারে। আর একটা হচ্ছে কি তোমার পটাশিয়াম তোমার কি তোমার কি K2Cr2O7 নিয়ে গঠিত হতে পারে। তাহলে এটা নিয়ে এবং এটা নিয়ে ২ টা মিলে তোমার হচ্ছে কি গঠিত হয়? ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়। ক্রোমিক অ্যাসিড হচ্ছে উত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হতে পারে। তো এখান থেকে এতটুকু পড়ে নেব। আর এখান থেকে পড়ে নেব না যে কাঁচপত্র পরিষ্কার করার জন্য কোন দ্রবণ ব্যবহার করা হয়? অ্যামোনিয়া দ্রবণ ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, আর অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে তোমার হচ্ছে কি NH4 এবং অ্যামোনির সংকেত হচ্ছে NH তোমার থেকে 2 হতে পারে। এইরকম করে আমরা 3 টা পয়েন্ট আমরা মুখস্থ করে নেব। আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু মুখস্থ করতে হবে। এটা 2 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে না? এখান থেকে আর কিছু মুখস্থ করব না। তারপর চলে আসলাম কি ল্যাবরেটরিতে তোমার সাথে ব্যবহৃত গ্লাস সামগ্রিক ধৌতকরণ বা পরিষ্কারকরণের ক্ষেত্রে কোন বা উপাদানগুলো ব্যবহার করা হয়? এটা আমাদের ইম্পর্টেন্ট যে 3টি পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হতে পারে। একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট হতে পারে। এখানে তোমার সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট লঘু দ্রবণ যোগ করা হতে পারে? 10% লঘু দ্রবণ যোগ করা হতে পারে এবং এটা বড় প্লাস্টিক গামলা নিয়ে ময়লাযুক্ত তোমার হচ্ছে কি তা মানে হচ্ছে কি গ্লাস সামগ্রী ডুবিয়ে কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে সেটা পরিষ্কার করা হতে পারে। এখান থেকে আমরা এতটুকু মনে রাখবো যে হচ্ছে তোমার গ্লাস সামগ্রিক পরিষ্কার করার জন্য তোমার হচ্ছে কি সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট ব্যবহার করা হতে পারে? এই যে 10% ব্যবহার করা হতে পারে। এইটাই এমসিকিউর জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। একদম আমরা টনটন লেভেলে আমরা কি করবো? মুখস্থ করে নেব। একদম আমাদের একদম মাস্ট টু একদম আমাদের জানতেই হবে, ঠিক আছে না? তো আমরা চলে আসি। অনেকক্ষণ মানে হচ্ছে কি অনেকক্ষণ ধরে লেকচার দিচ্ছি। মনে করতেছে ভাইয়া কোথায়? ভাইয়া দেখা যাচ্ছে না। তো অল্প একটু তোমাদের দেখা দেই, বুঝছো? এই যে দেখো, আমরা এইটা বুঝছো, ঠান্ডার সময় তোমাদের আমি ক্লাস নিচ্ছি, তো একটু কষ্ট করে নিচ্ছি, তো কষ্টের মূল্য আমাদের দিতে হবে, ঠিক আছে না? তো আমরা চলে আসি যে এখান থেকে আমাদের এতটুকু আমাদের মনে রাখতে হবে যে হচ্ছে গ্লাস সামগ্রিক ধৌতকরণের ক্ষেত্রে তোমার হচ্ছে কি মানে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2, তোমার হচ্ছে CO3 হতে পারে, ঠিক আছে না? যে এর তোমার সংকেতটা হচ্ছে কি Na2, তোমার হচ্ছে কি CO3 হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করবো যে সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট ব্যবহার করা হয় ভাই পুরা? এই যে তোমার হচ্ছে কি 10% ব্যবহার করা হয়। এখান থেকে এতটুকু পড়তে হবে। তারপর চলে আসলাম কি ডিটারজেন্ট ডেকেন 19, তাহলে কি এটা ব্যবহার করা হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব যে হচ্ছে
যে ডিটারজেন্ট ডেকেন 19 তোমার হচ্ছে পরিবেশ তোমার হচ্ছে কি বান্ধব, তাই পরিবেশ ডিটারজেন্ট হিসেবে কাজ করতে হতে পারে। বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কি গ্রিস, আলকাতরা, তোমার হচ্ছে সিলিকন, তোমার হচ্ছে কি তেল, পলিমারকরণ, এসব ক্ষেত্রে তোমার হচ্ছে কি ডেকেন 19 ব্যবহার করা হয়। ডেকেন 19 হচ্ছে এক ধরনের পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, যাকে বলা হয় বায়োডিগ্রেডেবল বলা হয়, ঠিক আছে না? অর্থাৎ একে বায়োডিগ্রেডেবল বলা হয় কারণ এটা 100% অণুজীব দ্বারা ভক্ষণযোগ্য হতে পারে এবং সেটা কি ফসফেট যুক্ত পরিষ্কারক হিসেবে কাজ করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা মুখস্থ করে নেব যে হচ্ছে ডেকেন 19 হচ্ছে তোমার হচ্ছে কি এটা পরিবেশ পরিষ্কারক ডিটারজেন্ট হিসেবে কাজ করতে পারে। এটা তোমার হচ্ছে কি গ্রিস, তারপর হচ্ছে আলকাতরা পদার্থ, তারপর সিলিকন তেল, পলিমারিক তোমার হচ্ছে কি এবং তোমার হচ্ছে কি পলিমারিক ইত্যাদি হিসেবে কাজ করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা মনে রাখবো এবং এটা হচ্ছে তোমার হচ্ছে কি পরিবেশ বান্ধব, তাই একে বায়োডিগ্রেডেবল বলা হয় কারণ সেটা 100% পরিবেশের উপর তোমার কোনো প্রভাব প্রক্রিয়া সম্পূর্ণ করে না। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে এবং এটা হচ্ছে কোন যুক্ত পরিষ্কারক হিসেবে কাজ করতে পারে, ফসফেট যুক্ত পরিষ্কারক হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ ডেকেন 19টা তোমাদের এমসিকিউর জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট। একদম সুন্দরভাবে আমরা কি করবো, একদম সুন্দরভাবে একদম মনে রাখবো, ঠিক আছে না? এবং মুখস্থ করে ফেলবো। তারপর চলে আসলাম ক্রমিক অ্যাসিড চলে আসলাম। ক্রমিক অ্যাসিড তো তোমার হচ্ছে তোমাদের মেইন পরীক্ষার জন্য একদম 100% ইম্পর্টেন্ট। এইটা সিকিউতে একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, সিকিউতে তোমার চলে আসে যে ক্রমিক অ্যাসিডের তোমার হচ্ছে কি মানে তোমার গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য ক্রমিক অ্যাসিডের তোমার হচ্ছে কি বিক্রিয়া সহকারে তোমার বর্ণনা করো। তাহলে এটা সিকিউর জন্য একদম আমরা পড়ে নেবো, ঠিক আছে না? এতটুকু আমরা পড়ে নেবো এমসিকিউর জন্য। যে ক্রমিক অ্যাসিড তোমার হচ্ছে কি মানে হচ্ছে উত্তম সর্বোত্তম পরিষ্কার হিসেবে ব্যবহার করা হয়। এই কথাটা আমাদের জানতেই হবে যে সর্বোত্তম পরিষ্কার হিসেবে কোন যৌগটা ব্যবহার করা হয়, এই যে ক্রমিক অ্যাসিডটা ব্যবহার করানো হতে পারে। তো ক্রমিক অ্যাসিড এখান থেকে আমরা পড়ে নেব, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়তে হবে যে ক্রমিক অ্যাসিড হচ্ছে তোমার হচ্ছে কি ক্রমিক অ্যাসিডটা হচ্ছে তোমার হচ্ছে কি মানে হচ্ছে মিশ্রণ খুবই কার্যকর। ক্রমিক অ্যাসিড একটি তীব্র তোমার হচ্ছে কি জারক হিসেবে কাজ করতে পারে। এই জারক কথাটা এখান থেকে তোমার নোট ডাউন করে নিতে হবে যে ক্রমিক অ্যাসিড জারক হিসেবে কাজ করতে পারে না বিজারক হিসেবে কাজ করতে পারে এবং এই বিক্রিয়াটা তোমার মাস্ট এখানে সিকিউর জন্য মুখস্থ করতে হবে, একদম মাস্ট টু নো, ঠিক আছে না? তারপর এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে যে ক্রমিক অ্যাসিড প্রস্তুতির জন্য কোন কোন তোমার হচ্ছে কি যৌগগুলো ব্যবহার করা হতে পারে, কোন উপাদান কত পার্সেন্ট থাকতে পারে, এখান থেকে এতটুকু মাস্ট টু নো। তো পটাশিয়াম তোমার হচ্ছে কি ডাইক্রোমেটের এর পরিমাণ থাকতে পারে 4 গ্রাম থাকতে পারে, ঠিক আছে না? এখানে 4 গ্রাম থাকতে পারে। পানি তোমার হচ্ছে কি পাতিত সেটা অবস্থায় থাকতে পারে 40 মিলিলিটার এবং তোমার হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড থাকতে পারে তোমার হচ্ছে কি 40 মিলিলিটার থাকতে পারে। তাহলে এইটা তোমাদের একদম 10 স্টার ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাস্ট মুখস্থ করতে হবে, এমসিকিউ হোক প্লাস সিকিউ হোক, একদম মাস্ট টু নো, জানতেই হবে। ভাইয়া যতটুকু বলতেছে ততটুকু তোমাদের মুখস্থ করতে হবে। অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা 19 সালে চলে আসছিল, ডেন্টাল ভর্তি পরীক্ষা 20 থেকে 21 সালে চলে আসছিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষা 16 থেকে 17 সালে চলে আসছিল। তো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এগুলো তোমার মাস্ট টু নো, একদম জানতেই হবে, মানে জানতেই হবে, ঠিক আছে না? ক্লাসগুলো ইগনোর করবা না, জাস্ট মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। দেখবা এখান থেকে তুমি একদম অনেক কিছু শিখতে পারতেছো এবং যদি পড়ে থাকো তাহলে দেখবা পুরা পুরা তোমার অধ্যায়টা একদম ক্লিয়ার, একদম একদম ধারণা চলে আসছে এবং ব্রেনে একদম তোমার কথাগুলো তোমার ঢুকে গেছে এবং পড়াটাও তোমার ব্রেনটাকে একটু রিজার্ভেল করতেছে, ঠিক আছে না? এখান থেকে আমরা এতটুকু পড়ে নেবো, ঠিক আছে না? বিশেষ ক্ষেত্রে এগুলো তো তোমাকে মাস্ট পড়তে হবে। তারপর আমরা এখান থেকে আর কিছু পড়বো না, এগুলো পার্ট স্কিপ করবো, এগুলো আমাদের লাগে না, ঠিক আছে না? এগুলো আমরা পড়বো না, এগুলো আমরা পড়বো না, পড়ে সময় নষ্ট করবো না। এখান থেকে এতটুকু মুস্ত করবো যে হচ্ছে তোমার হচ্ছে কি মানে হচ্ছে ত্বকে যদি কোথাও তোমার হচ্ছে কি কোথাও যদি তোমার হচ্ছে কি যে যদি অ্যাসিড লেগে থাকে, যদি অ্যাসিড লেগে থাকে তো ত্বকে যদি কোথাও অ্যাসিড লাগে তখন আমরা তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি মানে পানি দিয়ে সেটাকে ধুয়ে নেব এবং তোমার হচ্ছে কি সেখানে তোমার হচ্ছে কি তোমার 5% সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে ভালোভাবে ধুলে সেটা আমাদের সেটা আমাদের কোনো ক্ষতি করবে না। তাহলে এটাই হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য যে ত্বকে তোমার হচ্ছে কি তোমার কোনো অ্যাসিড লেগে থাকলে সেটাকে দূরীকরণের জন্য বা ভালোভাবে পরিষ্কার করার জন্য আমরা কী ব্যবহার করব যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্যবহার করব। কত পার্সেন্ট ব্যবহার করব? 5% ব্যবহার করব। যেহেতু 5% ব্যবহার করব সেহেতু 5 স্টার ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এগুলো ওভারঅল চলে আসে মেইন পরীক্ষায়। এবং এখান থেকে এতটুকু মনে রাখতে হবে যে গ্লাস সামগ্রী থেকে তৈল গ্রিস পদার্থ দূরীকরণের জন্য কোন তোমার হচ্ছে কি মানে তোমার এখানে এসিটন তোমার হচ্ছে কি দ্রাবক ব্যবহার করা হতে পারে, ঠিক আছে না? এসিটনের তোমার হচ্ছে কি সংকেতটা হচ্ছে এইরকম যে এদিকে আমি C3 লিখলাম, ঠিক আছে না? এদিকে সিও লিখলাম, এদিকে তোমার C3 লিখলেই একদম হয়ে যাবে। তাহলে এদিকে একটু ভালোভাবে তোমাদের লিখে দিয়ে বোঝাচ্ছি যে এসিটনের সংকেত হচ্ছে CH3, এখানে দিব আমরা এবং এখানে সিও দেবো, এখানে তোমার CH3 দেবো, হচ্ছে রেসিটনের সংকেত হতে পারে। এখান থেকে আমরা এতটুকু আমরা মুখস্থ করে নেব যে এটা তোমার হচ্ছে কি মানে তৈল গ্রিসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এসিটন ব্যবহার করানো হতে পারে। এখান থেকে এতটুকু আমরা জেনে নেব। তারপর চলে আসলাম কি এখান থেকে সংকেতগুলো আমাদের মুখস্থ করতে হবে যে কাস্টিক সোডা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত, তা হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় তোমার কাস্টিক পটাশ বলা হয়, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়তে হবে এবং হাইড্রোজেন ফ্লোরাইড কাছের উপাদানে বিক্রিয়া করে কি করতে পারে, কাজকে ক্ষয় করতে পারে। তাহলে কাজকে ক্ষয় করতে পারে কে কে? পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার ক্ষয় করতে পারে এবং তোমার কি মানে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড কাজকে কি করতে পারে, ক্ষয় করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা জেনে নিলাম, ঠিক আছে না? তারপর এখান থেকে পড়তে হবে যে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড কাছের মধ্যস্থ উপাদান
সিলিকন ডাইঅক্সাইড সহ বিক্রিয়া সোডিয়াম সিলিকেট তৈরি হয়, ফলে কাজকে অমসৃণ করতে সাহায্য করতে পারে। অপরদিকে তোমার হচ্ছে কি হাইড্রোফ্লোরো তোমার হচ্ছে সিলিক অ্যাসিডের আমরা সংকেতটা মুখস্থ করব। এটা কি করতে পারে? কাজকে ক্ষয়প্রাপ্ত করতে পারে। তো এই যে এখান থেকে তোমার ট্রু ফলস এখানে কোশ্চেন চলে আসবে যে হচ্ছে কাজকে ক্ষয়প্রাপ্ত করতে পারে, নিচের কোনগুলো হতে পারে, নিম্নগুলো কোনগুলো নয়। তো সোডিয়াম হাইড্রোক্সাইড করতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড করতে পারে, তারপর তোমার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এটা কাজকে ক্ষয় করতে পারে। অপরদিকে তোমার হচ্ছে কি H2 তোমার হচ্ছে কি H2SI F6, ঠিক আছে না? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে হাইড্রোফ্লোরো সিলিসিক অ্যাসিড হতে পারে। এটা কাজকে কি করতে পারে? ক্ষয় করতে পারে, যতক্ষণ ক্ষয় করতে পারে। এখান থেকে এতটুকু জানবো। আর এখান থেকে ভাইয়া এখান থেকে কিছু আমরা মুখস্থ করবো না। তারপর চলে আসলাম আমরা কোথায় চলে আসলাম? যে রাসায়নিক নিক্তিতে চলে আসলাম। রাসায়নিক নিক্তিতে এখানে চলে আসলাম। এখান থেকে বজ্রভাবে এখান থেকে এমসিকিউতে বা সিকিউতে কোশ্চেন চলে আসতে পারে, শর্ট কোশ্চেন চলে আসতে পারে। সিকিউতে ক নাম্বার কোশ্চেন এখানে বহুবার চলে আসছিল তোমার মেইন এক্সামে, যে হচ্ছে রাসায়নিক নিক্তি কাকে বলে। অর্থাৎ এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে, আয়তনিক ক্লাসে কাজে কাজে রাসায়নিক পদার্থকে গ্রাম এককে দশমিক দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত নেওয়া হয়। যে দেখো এখানে দশমিক পর দুইটা স্থান আছে, আর এখানে দশমিক পর চারটা স্থান আছে। তো দশমিক পর দুইটা স্থান থেকে চারটা স্থান পর্যন্ত নেওয়া হয়। পূরণের জন্য রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হতে পারে। তাহলে এখান থেকে সিকিউতে চলে আসবে যে কেমিক্যাল ব্যালেন্স কাকে বলে। অর্থাৎ মানে ছোটখাটো তোমার হচ্ছে কি মানে পদার্থগুলো বা তোমার হচ্ছে কি মানে পরিমাপ করার জন্য যে আমরা ব্যালেন্স ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হয়। তো কেমিক্যাল ব্যালেন্সে তোমার হচ্ছে কি দশমিকের পর তোমার হচ্ছে কি এই দশমিকের পর তোমার দশমিকের পর তোমার হচ্ছে কি 0 তোমার 1 দুইটা সংখ্যা থাকতে পারে, থেকে দশমিকের পর তোমার হচ্ছে কি 4টা 0 1 থাকতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব, ঠিক আছে না? তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, যে তোমার হচ্ছে কি কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে পলপঙ্গি ব্যালেন্স, একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স হতে পারে। তাহলে এটা আমাদের মাস্ট টু নো, আমাদের একদম জানতে হবে যে কেমিক্যাল ব্যালেন্স দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে পলপঙ্গি ব্যালেন্স হতে পারে, অপরদিকে এটা কি হতে পারে? সার্টোরিয়াস ব্যালেন্স হতে পারে। এটা এমসিকিউর জন্য 2 স্টার ইম্পর্টেন্ট। একদম আমরা কি করব? একদম আমরা ঘড়ি ঘন্টা ধরে আমরা প্রশ্ন করব, প্লাস আমরা এগুলো মুখস্থ করব। আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু মুখস্থ করতে হবে। এখানে জাস্ট আমরা কি করব? রিডিং দেব, ঠিক আছে না? এই পার্টগুলো আমাদের রিডিং দিতে হবে, এগুলো আমরা পড়বো না। তারপর চলে আসলাম এদিকে, আমরা চলে আসবো যে এই পার্টটা আমাদের এখান থেকে এই জায়গা থেকে আমাদের ইম্পর্টেন্ট না। এই জায়গা থেকে একটা কোশ্চেন আমাদের জানতে হবে, যে হচ্ছে তোমার হচ্ছে কি পলপঙ্গি ব্যালেন্স থেকে আমাদের এতটুকু জানতে হবে যে পলপঙ্গি ব্যালেন্সে তোমার প্রধান 4টি অংশ নিয়ে গঠিত হতে পারে। সেই 4টি অংশ হচ্ছে ট্রু ফলস এর ক্ষেত্রে আসতে পারে। তো আমরা পড়বো, ভাইয়ের সঙ্গে পড়ে নাও। যে রাইডার বা রাইডার বাহক থাকতে পারে, তারপর কাছের তোমার বক্সযুক্ত বেদি বা বেস থাকতে পারে, স্তম্ভ কলাম থাকতে পারে, এবং তুলাদণ্ড বা তোমার হচ্ছে কি বিম বা পাল্লা হতে পারে। এটা মেইনলি হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট। মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে, ট্রু ফলস এর ক্ষেত্রে বেশি দেখা যায়, ঠিক আছে না? ঠিক আছে না? এমসিকিউর ক্ষেত্রে বলে দেবে যে নিচে কোনটি সঠিক, নিচে কোনটি সঠিক নয়। কাছে এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা, যে কাছের বক্সযুক্ত বেদি হচ্ছে ইবোনাইট, ইবোনাইট বা পাথর নামক শক্ত রাবার দিয়ে তৈরি হতে পারে। এটা তোমাদের বোর্ড কোশ্চেনে একবার চলে আসছিল। তো বোর্ড কোশ্চেনের জন্য এটা হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এটা আমরা একদম সংযুক্ত সহকারে আমরা মনোযোগ সহকারে একদম ব্রেনে আমরা সেট করে নেব, ঠিক আছে না? তারপর কলাম বা স্তম্ভ থেকে আমরা কিছু মুখস্থ করবো না, এটা থেকে মুখস্থ করবো না, এখান থেকে নরমালি আমরা কিছু মুখস্থ করবো না। এখানে তো বলতে পারো যে ভাই এখানে সেকেন্ডারি পদার্থ দেওয়া আছে আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেওয়া আছে, আপনি যে পড়ালেন না। আচ্ছা ওয়েট, এটা এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে আমরা পড়বো না। এখানে তোমার এই যে তোমার এদিকে দেওয়া, এইদিকে বক্স দেওয়া আছে, এই বক্সটা থেকে আমরা পড়ে নেব, ঠিক আছে না? এদিকে তোমার তোমার বক্স দেওয়া আছে। তো রাইডার ধ্রুবকের কথা বলতে গেলে আমরা রাইডার ধ্রুবকের অনেকগুলো আমরা ভাইয়া সুন্দর ভাই তোমাদের একাডেমিক থেকে একাডেমির সুন্দর ভাই তোমার ম্যাথ করাই দিয়েছে। তো আশা করি ওইখানে তোমার কোনো সমস্যা নাই। কিন্তু এখান থেকে তোমাকে হয় তুমি ম্যাথ পারো বা না পারো, সমস্যা নাই। রাইডার ধ্রুবকের বের করার তোমার হচ্ছে সূত্রটা হচ্ছে তোমার ভর উপরে থাকবে, ঠিক আছে না? একে 2 দ্বারা গুণ দিতে হবে, এবং তোমার কি 100 দ্বারা ভাগ দিলে তোমার এই মানটা চলে আসবে, রাইডার ধ্রুবকের মানটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে তুমি পারো না পারো, আমি ম্যাথ তোমাদের এখানে করাই দিচ্ছি না, রিভিশন ক্লাস যা চলছে, জাস্ট আমরা প্রসেস অনুযায়ী আমরা যতটুকু পড়বো ততটুকু আমাদের পড়তে হবে। এখান থেকে পড়ে নিবা যে রাইডার ধ্রুবক কাকে বলে। রাসায়নিক নীতি বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডার ওজনের পার্থক্যকে বলা হয় রাইডার ধ্রুবক বলা হয়। এটা সিকিউর জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তোমাকে বলে দিবে। অনেকবার তোমার বোর্ড কোশ্চেন চলে আসছিল, মেইন এক্সামে তোমাদের চলে আসছিল। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেইন এক্সামের জন্য, যে বলে দিবে রাইডার ধ্রুবক কাকে বলে। এখান থেকে এতটুকু তোমাকে ডিরেক্ট কোশ্চেন দিবে যে 5 গ্রাম তোমার হচ্ছে 5 মিলিগ্রাম রাইডার ধ্রুবক ব্যবহার করে রাইডার ধ্রুবকের মান কত হতে পারে। এই যে ভরকে 2 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ দিলে এইটা মান চলে আসবে। মিলিগ্রামকে যদি আমি গ্রামে প্রকাশ করতে যাই, তাহলে 10 ইনভার্স 3 দ্বারা কি করতে হবে? তাকে তোমার কি করতে হবে বলো তো দেখি? তাকে আমরা তোমার মানে মানে হচ্ছে ভাগ করব, ঠিক আছে না? তো এখান থেকে এতটুকু চলে আসলো। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি মানে তোমার 10 গ্রাম যদি আসে, তাহলে এর মানটা দাঁড়ায় 0 পয়েন্ট তোমার 3টা 0 তোমার 2 হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমাদের মনে রাখতে হবে। যদি 5 গ্রাম থাকে, ঠিক আছে না? যদি 5 গ্রাম এখানে থাকে, তাহলে 0.001, আর যদি তোমার 10 গ্রাম থাকে, তাহলে 0.002। একদম ইম্পর্টেন্ট। একদম তুমি পারো না পারো, ম্যাথ পারো না পারো আমার দেখার বিষয় নাই। জাস্ট তোমরা সুন্দরভাবে ব্রেনকে বলবা যে এটা আমার টনটনা মুখস্থ করতে হবে, একদম মুখস্থ আমরা করব। এখন কথা হচ্ছে ভাইয়া আমি এটা ক্যালকুলেশন বুঝি নাই, আমাকে বুঝায় দেন। তো এখানে আমরা ভর নিব, ঠিক আছে না? 5 গ্রাম যদি আমরা ভর নিই, তাহলে 5 গ্রাম এখানে নিলাম, 2 দ্বারা ভাগ দিব, ঠিক আছে না? 2 দ্বারা ভাগ দেওয়ার পর
এখানে ১০০ দ্বারা তোমার হচ্ছে কি ২ দ্বারা গুণ দেওয়ার পর ১০০ দ্বারা এটাকে ভাগ দিতে হবে। তাহলে ৫ দুগুণে ১০ চলে আসে, এখানে ১০০ চলে আসে। ঠিক আছে না? অর্থাৎ এই শূন্য তোমার কাটা যায়। তাহলে 1 তোমার ১০ থাকে। এটাকে যদি আমি তোমার যদি উপরে নিয়ে যাই তাহলে 0 পয়েন্ট তোমার কত আসে? 1 মিলিগ্রাম আসে। ঠিক আছে না? এদিকে আসো। এদিকে তোমাদের বুঝাই দিচ্ছি যে আমরা জানি যে ১ গ্রাম সমান হচ্ছে তোমার হচ্ছে কি যদি গ্রামকে মিলিগ্রামে প্রকাশ করতে চাই তাহলে 10 ইনভার্স 3 দ্বারা আমাকে কি করতে হবে? গুণ দিতে হবে। ঠিক আছে না? গুণ দিলেই আমরা মিলিগ্রাম এখানে চলে আসলো। চলে এখানে চলে আসবে। তাহলে আমরাও এখানে পাইলাম যে হচ্ছে 0.1 গ্রাম আমরা পাইলাম। ঠিক আছে না? এর সঙ্গে হচ্ছে 0.1 তো থাকলো। তারপর 10 ইনভার্স 3 দ্বারা একে তোমার গুণ দিলে মিলিগ্রামে এখানে কনভার্ট হবে। তাহলে এটা 0.3টা 0 তোমার হচ্ছে কি 1 এখানে মিলিগ্রাম এখানে পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে ৫ গ্রাম ৫ মিলিগ্রামের রাইডার দ্রবকের মান হচ্ছে 0.001 মিলিগ্রাম হবে। এট দ্য সেম মোমেন্ট এট দ্য সেম পয়েন্টে ওই ১০ মিলিগ্রামের ক্ষেত্রে ওই একই ব্যবহার করছে। ঠিক আছে না? আশা করি এগুলা তোমাদের ম্যাথের সমস্যা নাই। লাস্ট মোমেন্টে এসে যদি তোমরা বলো যে ভাই এগুলো ম্যাথের সমস্যা আছে তাহলে এর মতো লজ্জাজনক কথা আর তোমাদের মুখে আর মানায় না। ঠিক আছে না? তো আমরা আশা করি ভাইয়া যেহেতু তোমাদের A to Z সহকারে তোমাদের বেসিক সহকারে বুঝাই দিছে, ম্যাথগুলো করাই দিছে। আশা করি এখানে তোমার কোনো কনফিউশন থাকার কথা না। যদি কনফিউশন থাকে তাহলে তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব যে টপিকে কনফিউশন থাকে সুন্দরভাবে তুমি আগের লেকচার যদি থাকে তাহলে আগের লেকচারটা সুন্দরভাবে দেখে নিবা এবং সুন্দরভাবে এই টপিকটা সুন্দরভাবে কভার করে নিবা। এতটুকু রিকোয়েস্ট থাকবে। কারণ লাস্ট মোমেন্টে এসে আমরা কোনো মানে হচ্ছে কি মানে হচ্ছে হয় নাই, পড়ি নাই এসব আমরা মানে হচ্ছে কথা আমরা শুনবো না। ঠিক আছে না? তো আমরা চলে আসি। আমরা নেক্সট টপিকে চলে আসি। আমরা স্কিপ করবো, এগুলো আমাদের লাগবে না। এখানে দেখো এখানে বলছে রাসায়নিক নীতিতে সঠিকভাবে ওজন নেওয়া যায় কত পর্যন্ত? আমরা পড়ছিলাম যে দশমিকের পর দুইটা ঘর পর্যন্ত নেওয়া যায় এবং দশমিকের পর সর্বোচ্চ ৪টা ঘর পর্যন্ত নেওয়া যেতে পারে। তাহলে এখানে কয়টা ঘর পর্যন্ত আছে? এখানে একটা আছে, এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে, এখানে চারটা আছে। তো চারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে না? তো দশমিকের পরে 4টা ঘর পর্যন্ত হতে পারে। তাহলে এগুলা এই যে অনুশীলনী ম্যাথগুলো তোমাদের মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একদম হুবাহু তোমাদের বোর্ড করে দেয়। তো এগুলা তোমরা একদম মুখস্থ করে নিবা। ঠিক আছে না? তারপর মোলারিটি, নরমালিটি এগুলো সূত্র আমরা পড়ছিলাম। ভাইয়া সুন্দরভাবে তোমাদের ম্যাথ করাই দিছে। তো আশা করি এগুলা ম্যাথে তোমাদের কোনো সমস্যা নেই। মোলারিটি বলতে বোঝায় তোমার হচ্ছে কি? মোলারিটি বলতে তোমার এস এর মানকে বোঝায়। তো আমরা জানি, ঠিক আছে? আমরা সূত্র জানি ডাব্লিউ সমান কি? এস ভি এম বাই তোমার হচ্ছে কি ১০০ বোঝানো হয় থাকে, ১০০০ বোঝানো হয় থাকে। যেখানে মোলারিটি বলতে এস কে বোঝানো হয়। যেখানে তোমার হচ্ছে কি ডাব্লিউ গুণিত তোমার হচ্ছে কি ১০০০ উপরে থাকে এবং নিচে তোমার হচ্ছে কি ভি এম থাকে। এটা হচ্ছে প্রদত্ত ভর। তোমার হচ্ছে ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে তোমার হচ্ছে কি মৌলের আণবিক ভরকে বোঝানো হতে পারে। জাস্ট এখান থেকে যদি পারো তাহলে এমসিকিউর জন্য এতটুকু মুখস্থ করবো আমরা যে হচ্ছে তোমার দ্রবণের মোলারিটি সমান দ্রব্যের তোমার হচ্ছে কি তোমার এখানে আসবে যে একক দ্রব্যের পরিমাণ এবং লিটার আয়তনে তোমার দ্রবণের আয়তনকে বোঝানো হয় থাকে। আর মোলারিটির সংখ্যাটা তোমাদের সিকিউতে হিউজ পরিমাণে আসে। যে মোলারিটি কাকে বলে? তো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যেমন কক্ষ তাপমাত্রায় কোনো দ্রব্যের ১ লিটার দ্রবণে ওই দ্রব্যের যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়? মোলারিটি বলা হয়। একদম সিকিউর জন্য একদম সিকিউতে ক নাম্বার কোশ্চেন জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট, তোমাদের মেইনলি ভাবে অনেক অনেক বোর্ড কোশ্চেন এগুলো চলে আসছিল। তো এগুলা মেইন পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ভাইয়া আপুরা আমিও পরীক্ষা এগুলা ফেস করে আসছি। এর জন্য তোমাদের বলতেছি যে এগুলা কোশ্চেন স্যাররা, শ্রদ্ধেয় স্যাররা এগুলা আ মানে হচ্ছে কি কোশ্চেন এগুলা অনেক ইম্পোর্টেন্ট। আর এগুলা স্যাররা দিয়ে দেয় কোশ্চেনে। ঠিক আছে? তো এখান থেকে আমরা এতটুকু পড়বো। মোলার দ্রবণকে তোমার হচ্ছে ১ মোল দ্বারা প্রকাশ করা হতে পারে। সেমি বলতে আমরা এতটুকু আমরা মুখস্থ করবো সিকিউর জন্য। যে সেমি বলতে তোমার হচ্ছে কি মানে তোমার ১ লিটার দ্রবণে অর্ধ মোলার কে বোঝানো হতে পারে, 0.5 কে বোঝানো হয়। তাহলে এই মানটা আমাদের মুখস্থ করতে হবে এবং কাকে বলে এতটুকু মুখস্থ করতে হবে। তারপর ডেসি বলতে তোমার হচ্ছে কি মানে যা তোমার আ এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব্যের ১ লিটার দ্রবণে 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে কি বলা হয়? ডেসিমোলার বলা হয়। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে সেমি মানে তোমার 0.5 মোলার আর ডেসি বলতে 0.1 মোলার। এমসিকিউর জন্য এতটুকু মুখস্থ করলে দ্যাট উইল বি মোর দেন এনাফ। প্যারামেস্টার পদার্থ এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে আমরা পড়বো না। আর এখান থেকে এতটুকু আমরা জেনে নেবো এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য এবং ট্রু ফলস এর জন্য এখানে তোমার মেইন পরীক্ষা আসতে পারে। যে বলে দিবে যে মোলার দ্রবণকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমার ১ এম দ্বারা প্রকাশ করা হতে পারে। ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়তে হবে। তারপর এখান থেকে বলে দিবে যে সেমি মোলার দ্রবণকে কি দ্বারা প্রকাশ করা হয়? তোমার সেমি বলতে 0.5 মোলকে বোঝায়, ডেসি বলতে 0.1 কে বোঝায়, সেন্টি বলতে 0.01 কে বোঝায়, তারপর মিলি বলতে 0.001 কে বোঝায়, 2 মোল বলতে 2 এম কে বোঝায়, এক্স মোল বলতে এত বোঝায়। এইটা সারি তোমাকে মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করবো না আমরা। জাস্ট এই যে এখান থেকে শুরু করে এই পুরা ফরম্যাটটা তোমার নখ দর্পণে তোমার ব্রেনে যেন থাকে। ঠিক আছে না? আশা করি ব্রেনে তোমরা ঢুকায় রাখছো। আর একবার যদি না থাকে তাহলে ব্রেনকে বাড়ি মারবা। ব্রেন যদি তোমাদের ইনপুট আউটপুট যদি পড়াশোনা যদি তোমাদের মনে মনে রাখতে না চায় তাহলে ব্রেনকে ঠান্ডা মাথায় বুঝাবা যে শোনো ব্রেন, আমার ভালো রেজাল্ট করতে হবে। যেহেতু ভালো রেজাল্ট করতে হবে সেহেতু তুমি আমাকে হেল্প করো। রাগ রাগ উত্তেজনা হয় আমাদের ব্রেনকে উত্তেজিত করা যাবে না। ঠিক আছে?
এগুলো এভাবে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের কি করতে হবে, আগাইতে হবে। ঠিক আছে? তারপর আমরা চলে আসি, আমরা পয়েন্টে চলে আসি। এখান থেকে এতটুকু মনে মনে রাখবো যে তোমার মোলারিটি, ঠিক আছে না? হ্যাঁ, এক্সাক্টলি মোলারিটি তা কিসের উপর নির্ভর করে থাকে? তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। এটা হচ্ছে তোমার 2 স্টার ইম্পোর্টেন্ট এমসিকিউর জন্য, যে বলে দেবে যে মোলারিটি কিসের উপর নির্ভর করে থাকে? তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। এগুলা হাদিস কালাম পড়ে আমরা মানে হাফেজ হবো না। ঠিক আছে না? এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে আমরা পড়বো না। জাস্ট এই কয়টা আমাদের পড়লে হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা। এটা তোমাদের সিকিউতে এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, তোমাকে লাগবেই। সিকিউর জন্য আমরা মুখস্থ করে নেবো। হয় ক, খ, গ, ঘ যেকোনো একটা ফরম্যাটের মধ্যে দিতে পারে সিকিউর জন্য। এটাও ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমরা পার্থক্যটা আগে পড়ে নিই। ঠিক আছে না? এখান থেকে পড়তে হবে যে হচ্ছে, এখান থেকে পড়ে নেবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হতে পারে, আরেকটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হতে পারে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে সি অবশ্যই থাকবে যৌগগুলোর মধ্যে। যেমন তোমার এখানে দেখো কার্বন, তোমার সোডিয়াম কার্বনেট হতে পারে, ক্যালসিয়াম অক্সালিক অ্যাসিড হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, এবং ক্যালসিয়াম তোমার কি অক্সালিক অ্যাসিড হতে পারে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এবং তোমার সিকিউতে বলে দিবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি কি হতে পারে, বৈশিষ্ট্য সহকারে লেখো। যে বৈশিষ্ট্য হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় এবং বাতাসের সংস্পর্শে এসে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। না মানে না। ওজন নেওয়ার সময় নিকৃতে তোমার কি মানে ক্ষয় করে না, এবং তাদের দীর্ঘদিন তোমার কি ঘনমাত্রা অপরিত থাকে, তাই এদেরকে কি বলা হয়, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে এটা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাতাসের সংস্পর্শে আসে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে না? এবং তোমার রাসায়নিক এরা ক্ষয় করে না এবং দীর্ঘদিন অপরিত অবস্থায় থাকতে পারে। তাকে কি বলা হয়, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। উদাহরণ হিসেবে বলা হয় সোডিয়াম কার্বনেট, তারপর তোমার অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড, এটা সংকেতটা মাস্ট টু নো, এটা 5 স্টার ইম্পর্টেন্ট, এই সংকেতটা মাঝে মাঝে চলে আসে এমসিকিউতে। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 হতে পারে, এটা জারক হিসেবে কাজ করতে পারে। ক্যালসিয়াম সোডিয়াম আর তোমার অক্সালিক হতে পারে। এটা আমাদের মুখস্থ করতে হবে। তারপর আমরা চলে আসলাম সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে চলে আসলাম। তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে এগুলোর মধ্যে সি বিদ্যমান থাকবে না। কি, কি বৈশিষ্ট্য থাকতে পারে? যে উল্টোটা থাকতে পারে। 4 টি বৈশিষ্ট্য বিদ্যমান। এটা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। এটা বায়ুর সংস্পর্শে পরিবর্তিত হয় এবং নিক্তির সময় ওজন দেওয়ার সময় নিক্তিকে কি করতে পারে? ক্ষয় করতে পারে। এবং তোমার দীর্ঘদিন অপরিত অবস্থায় থাকা ইত্যাদি কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য তোমার একাধিক বৈশিষ্ট্য থাকে না, এবং তাদেরকে কি বলা হয়? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। উদাহরণ হিসেবে অবস্থান করতে পারে কাস্টিক সোডা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর সালফিউরিক অ্যাসিড হতে পারে। ঠিক আছে না? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক হিসেবে ক্রিয়া করতে পারে, এবং সোডিয়াম তোমার কি থায়োসালফেট পেন্টাহাইড্রেট হতে পারে। তাহলে এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? এখান থেকে আমাদের এই যৌগগুলো আমাদের মুখস্থ করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, H2SO4 হতে পারে, তারপর কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 হতে পারে। এটা জারক হিসেবে ক্রিয়া করতে পারে, সোডিয়াম থায়োসালফেটের পেন্টাহাইড্রেট হতে পারে। তাহলে সোডিয়াম থায়োসালফেটের তোমার যৌগটা হচ্ছে Na2S, সরি, Na2S3O5 হতে পারে, এবং পেন্টাহাইড্রেট মানে তোমার কি 5 অণু, সেখানে পানি বিদ্যমান থাকতে পারে। এখান থেকে এতটুকু আমরা জেনে নিলাম। ঠিক আছে না? তারপর আমরা চলে আসলাম যে নিচে একটা তোমার বক্স দেওয়া আছে, অর্থাৎ ওভারঅল উপরটাও তোমাকে পড়তে হবে। এই বক্সটা তোমাকে একদম মনোযোগ সহকারে একদম কি করতে হবে, এমসিকিউর জন্য পড়তে হবে যদি চাও। তাই এটা কতটুকু আমাদের ইম্পর্টেন্ট ভাইয়া, এটা আমি বলবো যে এটা তোমার ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, সিকিউর জন্য। তো এখান থেকে পড়ে নিতে হবে যে আমরা আণবিক ভরটা মুখস্থ করে নেব, এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পত্র মুখস্থ করতে হবে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পত্র মুখস্থ করতে হবে। প্রাইমারি বলতে তোমার হচ্ছে কি সোডিয়াম কার্বনেটকে বোঝায়, এর আণবিক ভর হচ্ছে 106, মাস্ট মুখস্থ করতে হবে। ক্যালসিয়াম অক্সাইড এর সময় হচ্ছে কি H2C2O4, এবং 2 অণু পানিকে বোঝানো হয় থেকে এর আণবিক ভর হচ্ছে 126। ক্যালসিয়াম সোডিয়াম অক্সাইডের তোমার সংখ্যা হচ্ছে Na2C2O4 হতে পারে, এর তোমার হচ্ছে কি 2 অণু পানি হতে পারে, এর আণবিক ভর হচ্ছে 170। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সংখ্যা হচ্ছে K2Cr2O7, এর আণবিক ভর হচ্ছে 294। অপরদিকে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো হচ্ছে কাস্টিক সোডা, যেটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, যার আণবিক ভর হচ্ছে তোমার 40, বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের তোমার কি মানে আণবিক ভর হচ্ছে তোমার হচ্ছে 36 হতে পারে, এবং সালফিউরিক অ্যাসিডের তোমার থেকে আণবিক ভর হচ্ছে 98, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর হচ্ছে 158, এবং সোডিয়াম থায়োসালফেটের সংখ্যাটা আমরা মুখস্থ করব Na2 তোমার S2O3, এবং 5 অণু পানি হতে পারে। এর আণবিক ভর কত হতে পারে? এর আণবিক ভর 200 হতে পারে। একদম মাস্ট টু নো, একদম আমাদের টন টন মুখস্থ করতে হবে। একদম আমি এখানে লিখলাম, ভালোভাবে লিখে দিলাম, একদম আমরা মুখস্থ করব। আর এই পার্টটা যথাসম্ভব আমরা রিভিশন রাখবো। বারবার রিভিশন দিলে তোমাদের ব্রেন তোমাদের ক্যাচ আপ করতে সমস্যা হবে না। আর ইনপুট আউটপুট পরীক্ষার হলে যেকোনো পর্যায়ে তোমরা মানে ইন্ডিকেট করতে পারবা, এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বুঝাই দেবে যে আসলে কোনটা রাইট কোশ্চেন। ঠিক আছে না? এবং আমার কোনটা দাগাইতে হবে। এটা নরমালভাবে আমি বললাম না যে তোমার কি মানে যে সোডিয়াম কার্বনের একটা তোমার যৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কেন তোমার কি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো। এটা মাদ্রাসা বোর্ডে তোমার 2017 সালে চলে এসেছিল। তারপর কাস্টিক সোডা কেন স্ট্যান্ডার্ড পদার্থ ব্যাখ্যা করো, এই টাইপের কোশ্চেন তোমাদের সিকিউতে আসতে পারে। তো এইখান থেকে শুরু করে এই যে পুরো পার্টটাই তোমাদের জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, সেগুলোর জন্য আমি তো বলেই দিলাম, সুন্দরভাবে তোমরা দেখে নিবা। ঠিক আছে না? এখান থেকে দেখে নিলে হয়ে যাবে, আর এখান থেকে আমরা কিছু পড়বো না। তারপর আমরা চলে আসলাম কি ডিজিটাল ব্যালেন্সে চলে আসলাম। তো ডিজিটাল ব্যালেন্স দুই প্রকার হতে পারে, একটা 2 ডিজিট হতে পারে, একটা 4 ডিজিট হতে পারে। ঠিক আছে না? তো 2 ডিজিট একটা 4 ডিজিট আমরা পড়ে নেব। 2 ডিজিট ব্যালেন্স কাকে বলে? এখান থেকে তোমার সিকিউতে কোশ্চেন চলে আসতে পারে। তো সিকিউতে কোশ্চেন যেহেতু চলে আসতে পারে, সেহেতু আমরা
নাম্বার জন্য মুখস্থ করে নেব যে ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্স কোনো রাসায়নিক বস্তুর ভর তোমার ১ গ্রাম দশমিক স্থান তোমার থেকে পর্যন্ত অর্থাৎ তোমার ২ দশমিক স্থান পর্যন্ত তোমার সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে বলা হয় টু ডিজিটাল ব্যালেন্স বলা হয়। সাধারণত সেকেন্ডারি তোমার সাথে পদার্থ পরিমাপের ক্ষেত্রে এই টু ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয় একদম মাস্ট টু নো। এবং এর পূর্বে রাব ব্যালেন্স ব্যবহার ছিল কিন্তু এখন বর্তমানে সেগুলো নেই। 4 ডিজিট ব্যালেন্স কাকে বলে? যে ইলেকট্রনিক্স ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্স কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ভর ১ গ্রাম দশমিক চতুর্থ স্থান পর্যন্ত পরিমাপ করা যায় তাকে 4 ডিজিট ব্যালেন্স বলে থাকে। ঠিক আছে না? এখান থেকে এতটুকু আমরা মুখস্থ করে নেব। তাহলে এখান থেকে এতটুকু মেইন পয়েন্ট আমাদের জানতে হবে যে 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয় ৪ দশমিক স্থান পর্যন্ত এবং এটা ব্যবহার করা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে। আর এখান থেকে এতটুকু মুখস্থ করব যে সেকেন্ডারি তোমার স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এই যে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয় এটা দশমিক পর ২টা সংখ্যা এখানে দিয়ে তোমার ব্যবহার করানো হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। আর এখান থেকে মনে হয় যে আমাদের কিছু মুখস্থ করতে হবে। এখান থেকে এতটুকু আমরা মনে রাখবো যে হচ্ছে 4 ডিজিটাল ব্যালেন্স সেমি মাইক্রো এবং মাইক্রো গুণগত ভরভিত্তিক আয়তনে বিশ্লেষণের পদ্ধতিতে প্রয়োজনীয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমার দ্রবণ পুঁজিতে এই ভর পরিমাপ করা হতে পারে। তো 4 ডিজিটাল ব্যালেন্স যখন আসবে তখন প্রাইমারি মনে রাখবো এবং 2 ডিজিটাল আসলে তোমার সেকেন্ডারি মনে রাখবো। এখান থেকে আর আমরা কিছু করবো না। জাস্ট আমরা এগুলা কি করব? আমরা হচ্ছে পাগল হওয়ার জন্য আমরা পড়বো না। ঠিক আছে না? আমরা পাবনা যাব না। পাবনা আমরা নিজের স্বপ্নগুলো ধূলিসাৎ করবো না। এগুলো আমরা সুন্দরভাবে আমরা রিডিং দিব। ঠিক না? এগুলা ইম্পর্টেন্ট না। ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার সুবিধাগুলো তোমরা জাস্ট খালি নাইস টু নামে নাইস টু নো লিখে দিলাম। যদি বা পড়তে চাইলে পড়তে পারবা মনকে বোঝার জন্য যে আমি অনেকগুলো পড়ছি। ঠিক আছে না? আর যদি পড়তে না চাও তাহলে স্কিপ করবা। ঠিক আছে না? তারপর পল্পঙ্গি ব্যালেন্স এবং তোমার এই 4 ডিজিটাল ব্যালেন্স এখানে পার্থক্য বলছে। তো পার্থক্যটা ততটাকে ইম্পর্টেন্ট না। যেহেতু 10 স্টার ইম্পর্টেন্ট এখানে তোমার দেওয়া আছে সেহেতু আমিও 10 স্টার ইম্পর্টেন্ট দিলাম। সিকিউর জন্য নরমালিভাবে এখানে এমসিকিউ তে তোমার আসতে পারে। তো আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিই। চলো। চলো আমরা পড়ে নিই। এখানে পল্পঙ্গি ব্যালেন্স দেওয়া আছে আর তোমার হচ্ছে কি 4 ডিজিটাল ব্যালেন্স দেওয়া আছে। তো 4 ডিজিটাল ব্যালেন্স থেকে আমাদের এতটুকু মুখস্থ করতে হবে যে 4 ডিজিটাল ব্যালেন্স কোনো স্ক্রিনে সংখ্যা প্রদর্শিত বৈদ্যুতিক তোমার অ্যানালাইটিক ব্যালেন্সে ব্যবহার করা হয়। আর এটা তোমার হচ্ছে কি তোমার হস্তচালিত বা অ্যানালাইটিক ব্যালেন্সে ব্যবহার করা হতে পারে। এই দুইটা ব্যবহার করা হয়। তারপর তোমার হচ্ছে কি পল্পঙ্গি ব্যালেন্স দুটি পাল্লায় থাকে। বাম পাল্লা ওজন বোতলের রাসায়নিক পদার্থ থাকে এবং ডান পাল্লা নির্দিষ্ট ওজনে রাখা হয়। পড়বো না। 4 ডিজিটাল ব্যালেন্সে কেবলমাত্র একটি টপ লোডিং পাল্লা বিদ্যমান থাকতে পারে এবং ভর্তির ওজন বোতল দ্বারা রাখা হয়। পড়বো না আমরা। ৩ নম্বর পয়েন্টটা মুখস্থ করতে হবে যে তোমার হচ্ছে কি মানে হচ্ছে বায়ু চলাচলের তোমার হচ্ছে কি ধাক্কারূপ কোড রাখতে ব্যালেন্সটিকে কাছের বক্সে রাখা হতে পারে। অর্থাৎ পলপুকিং ব্যালেন্স কাছের পাত্রে রাখা হয়। অপরদিকে তোমার হচ্ছে কি 4 ডিজিটাল ব্যালেন্সটি বায়ু ধাক্কা মুক্ত অবস্থায় বা কাছের বক্সে কি করতে পারে হতে পারে রাখা হতে পারে। এখান থেকে এতটুকু আমরা মনে রাখবো। হস্তচালিত পলপুকিং ব্যালেন্স তোমার ওজন নিতে বৈদ্যুতিক প্রয়োজন হয় না। আর এটা কি বৈদ্যুতিক প্রয়োজন হতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করব যে পলপঙ্গি ব্যালেন্সটা তোমার হচ্ছে কি তোমার হস্তচালিত ক্ষেত্রে এটা বৈদ্যুতিক প্রয়োজন পড়ে না। আর 4 ডিজিটাল ব্যালেন্স এটা বৈদ্যুতের প্রয়োজন পড়ে থাকে। এখান থেকে এতটুকু মনে রাখলেও হয়ে যাবে। পলপঙ্গি ব্যালেন্সের ওজন নিতে বেশি সময় লাগে আর এটা ওজন নিতে কম সময় লাগে যেহেতু এটা ডিজিটাল ব্যালেন্স কারেন্টের মাধ্যমে ডিজিটাল হিসেবে ব্যবহার করা হয়। পলপঙ্গি ব্যালেন্সের তোমার হচ্ছে কি ওজন করার বস্তু ওজনের সূক্ষ্মতা কম থাকে কারণ ব্যক্তিগত ভুল এখানে থাকতে পারে। আর এখানে কোনো ধরনের ব্যক্তিগত ভুল থাকতে পারে না কারণ ডিজিটাল মাধ্যমে সেটা পরিমাপ করা যেতে পারে। এখান থেকে এতটুকুই আমরা মনে রাখবো। যদি চাও যে ভাইয়া পড়বো তাহলে পড়তে পারো। যদি না চাও যে ভাইয়া পড়বো না জাস্ট রিডিং দিব তাহলে দিতে পারো। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পড়ে নেব। আর এই যে বোর্ড কোশ্চেন এগুলো কোশ্চেন চলে আসছিল এগুলো ওভারঅল আমরা সুন্দরভাবে আমরা পরীক্ষা এক্সামে আমরা সুন্দরভাবে দিছি। আশা করা যায় এগুলো কোশ্চেন তোমার যে কোনো সমস্যা নাই। বা তোমার প্র্যাকটিসের মধ্যেই আছে তো যদি পারো তাহলে এগুলো কোশ্চেন দেখে নিবা। ঠিক আছে না? বোর্ড কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 10 স্টার ইম্পর্টেন্ট। এটা তোমাকে জানতেই হবে। এখানে বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমার ওজনে তোমার 4 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। আর তোমার সেকেন্ডারি ক্ষেত্রে তোমার হচ্ছে কি রাব ব্যালেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে না? সেকেন্ডারি পদার্থকে তোমার রাব ব্যালেন্স ব্যবহার করা হতে পারে। আর তারপর ক্ষয়কারক তরল পদার্থ তোমার হচ্ছে যেমন হাইড্রোজেন ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড মেপে নেওয়ার জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হতে পারে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে মাস্ট টু নো। ঠিক আছে না? তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে তোমার হচ্ছে 4 ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। আর সেকেন্ডারির জন্য 2 ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। এখান থেকে আমরা কিছু পড়বো না। জাস্ট তোমরা রিডিং দিবা। ঠিক আছে না? এগুলো পড়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এগুলো আমরা পড়বো না। আমরা স্কিপ করবো। এগুলা আমরা পড়বো না। তারপর আমরা নেক্সট আমরা মানে পেজে চলে আসলাম। এগুলা সবগুলো স্কিপ করবা। এগুলা আমাদের লাগে না। ঠিক আছে না? একটা সূত্র আমি তোমাকে বলে দিচ্ছি যে V সমান V1S1 ইকুয়াল V2S2 যেখানে তোমার হচ্ছে কি তোমার কোনো একটা বস্তুর তোমার হচ্ছে কি আয়তন প্রথম বস্তুর তোমার হচ্ছে কি ঘনমাত্রাকে বোঝায়। V2 বলতে দ্বিতীয় বস্তুর আয়তনকে বোঝায়। আর S2 বলতে দ্বিতীয় বস্তুর ঘনমাত্রাকে বোঝায়। এগুলা দেখে রাখবা। ঠিক আছে না? এগুলা দেখে রাখলে ভালো হয়। তারপর চলে আসলাম আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাছের যন্ত্রপাতি দিয়ে চলে আসলাম। এখান থেকে পরিণত হবে রাসায়নিক প্রক্রিয়া মূলত দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে একটা আঙ্গিক বিশ্লেষণ, একটা হচ্ছে কি মাত্রিক বিশ্লেষণ। আঙ্গিক বিশ্লেষণকে বলা হয় কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বলা হয়।
আর মাত্রিককে বলা হয় কোয়ান্টিটিভ অ্যানালিসিস বলা হয়। এগুলো জাস্ট খালি আমরা দেখে নেব, এমসিকিউর জন্য এগুলো আসতে পারে বা ট্রু ফলস এর ক্ষেত্রে এমনিতে হালকা পাতলা আসতে পারে, আমরা দেখে নেব, ঠিক আছে না? এগুলো ততটা ইম্পর্টেন্ট না। তারপরে এখানে চলে আসলাম যে মাত্রিক বিশ্লেষণ কাকে বলে। এটা সিকিউতে তোমার বেশি করে চলে আসে ক নাম্বারে। বিশেষ ক্ষেত্রে তোমার থেকে আসতে দেখা যায়। জাস্ট আমরা এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব যে হচ্ছে মাত্রিক বিশ্লেষণ কাকে বলে, যে বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে কোনো রাসায়নিক পদার্থর মূল উপাদানসমূহ আনুপাতিক পরিমাণ বা সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে মাত্রিক বিশ্লেষণ বলা হয়। এটা আমরা সিকিউর জন্য আমরা ক নাম্বার জন্য পড়তে হবে, মাস্ট টু নো, ঠিক আছে না? তারপর এখান থেকে আমরা পড়ে নেব যে আবার মাত্রিক বিশ্লেষণকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যারা টু টাইপস, একটা হচ্ছে কি মানে ভরভিত্তিক বিশ্লেষণ, একটা হচ্ছে আয়তনিক বিশ্লেষণ হতে পারে। তাহলে একটা ভরভিত্তিক হতে পারে, আশা করা যায় দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, একটা ভরভিত্তিক হতে পারে, একটা কি আয়তনিক ভিত্তিক হতে পারে। একটা হচ্ছে গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস, একটা হচ্ছে কি ভলিওমেট্রিক অ্যানালাইসিস হতে পারে। এগুলো টুকটাক এমসিকিউর জন্য দেখে রাখবা, ঠিক আছে না? ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। এখানে চলে আসলো, এটা তো ইনফিনিটি টেস্টটা ইম্পর্টেন্ট তোমাদের মেইন পরীক্ষার জন্য। এটা আমি তো অল্পটা আগেই তো শিখে দিলাম যে এখানে বলছে অল্প কি ব্যালেন্স, ঠিক আছে না? 5 মিলিগ্রাম রাইটার ধ্রুবক ব্যবহৃত হলে রাইটার ধ্রুবকের মান কত হতে পারে। এখানে কিন্তু তোমার দেখো, এখানে সাবধান, এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে যে এখানে কত হতে পারে, যে রাইটার ধ্রুবকের ক্ষেত্রে কত হতে পারে। তোমার 0 থাকবে, তারপর 4টা 0, তোমার 1 হতে পারে। ঠিক আছে, আনসার এটা হবে না, এটা হবে না। আর 10 গ্রামের ক্ষেত্রে ব্যবহার করা হয় 0.0002 তোমার গ্রাম ব্যবহার করা হতে পারে। এখান থেকে এতটুকু আমরা মনে রাখবো, ঠিক আছে না? এখান থেকে আর আমরা কিছু মনে রাখবো না। এখান থেকে এতটুকু মনে রাখতে পারো তোমরা যে হচ্ছে আয়তনিক বিশ্লেষণ ফ্লাক্স কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অম্ল ক্ষার টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং রিডক্স টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই দুটো পয়েন্ট এমসিকিউর জন্য 2 স্টার ইম্পর্টেন্ট, একদম আমরা কি করব, কভার করে নিব। আর এখান থেকে মনে হয় যে আমাদের কিছু পড়তে হবে। তারপর আমরা মেজারিং সেন্টারে চলে আসলাম। তো মেজারিং সেন্টার তোমার সর্বোচ্চ তোমার হচ্ছে কি তোমার একক হিসেবে থাকতে পারে সেন্টিমিটার কিউব থাকতে পারে বা মিলিলিটার পর্যন্ত দাগায়িত থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব। এবং নির্দিষ্ট আয়তনে গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়। গাঢ় অ্যাসিডের কথাটা মনে রাখবো, পানি পরিমাপের ক্ষেত্রে আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হতে পারে। এখন মাস্ট টু নো, মেজারিং সিলিন্ডার সর্বনিম্ন তোমার থেকে 1 মিলিমিটার তরল মাপা যেতে পারে। তাহলে এটা 5 স্টার ইম্পর্টেন্ট, এমসিকিউতে তোমাকে বলে দেবে যে মেজারিং সিলিন্ডার তোমার থেকে কি মানে পরিমাপ করার জন্য কত মিলিলিটার বা তোমার মাপা যেতে পারে, 1 মিলিমিটার মাপা যেতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা। আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু মুখস্থ করা আছে, আমরা রিডিং দেবো, ঠিক আছে না? অর্থাৎ টিসি মানে কি, মানে টু কন্টেন, এটা আমাদের মুখস্থ করতে হবে। টিসি মানে হচ্ছে টু কন্টেন্ট। মাঝে মাঝে চলে আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিসি। এই টিসি মানে ওই টিসি না যে কলেজ থেকে আমাকে আরেকটা কলেজে নিয়ে যাবে, এই টিসি মানে রসায়নের টিসি, ঠিক আছে না? যাকে বলা হয় টু কন্টেন্ট মাধ্যমে ব্যবহার করা হতে পারে। বুলেট একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন তোমার নির্দেশ করে থাকে, ঠিক আছে না? বুলেটের একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত হতে পারে, ঠিক আছে না? বুলেটে তোমার কি বুলেট এবং পিভটের মধ্যে তোমার কি 0. তোমার কি এই কোশ্চেনটা তোমার এখানে দেওয়া আছে যে বুলেটের পর্যন্ত তোমার কি 0.1 পর্যন্ত পরিমাপ করা যায়। এটা আমরা পড়বো, একটু পর আগে পড়বো। এটা মেইন পরীক্ষার জন্য তোমাদের হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট, আমার পড়ে নিতে হবে, ঠিক আছে না? অর্থাৎ এখানে বলছে বুয়েটে সাধারণত 50 সেন্টিমিটার কিউব আয়তন হয়ে থাকে। বুয়েটের দাগায়িত 150টি ভাগের ভাগ করা হয় এবং প্রতি এক ভাগে তোমার কি 1 সেন্টিমিটার পর্যন্ত থাকতে পারে এবং এর ক্ষুদ্রতম তোমার কি ভাগের আয়তন হচ্ছে কত হতে পারে, এই যে 0.1 সেন্টিমিটার কিউব হতে পারে। তাহলে এটা তোমাদের এই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল। দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা 17 থেকে 28 সালে চলে আসছিল। তো এটা একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, এটা আমরা স্টন লেভেলে মুখস্থ করে নেব, ঠিক আছে না? আর এখান থেকে এতটুকু পড়তে হবে যে টাইট্রেশনের কাজে দুটি বিকারক দ্রবণের তুল্য তোমার হচ্ছে পরিমাপ আয়তনকে মেশানোর কাজে বুয়েট ব্যবহার করা হয়। তাহলে এটা এমনিতে আমরা আমরা পড়ার ফাঁকে আমরা এটা আমরা মনে রাখবো, ঠিক আছে না? এখান থেকে আমরা মুখস্থ করবো না। আর এখানে মনে হচ্ছে না যে আমাদের কিছু মুখস্থ করা বাকি আছে। এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা যে একটি নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য কি ব্যবহার করা হয়, পিপেটটা ব্যবহার করা হয়। একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তোমাদের মেইন এক্সামের জন্য তোমাকে বলে দেবে যে আমি একটা তোমার কি নির্দিষ্ট আয়তনে তোমার ধরো একটা উদ্দীপকে দেওয়া আছে যে একটা একজন ব্যক্তি যে যিনি হচ্ছে ল্যাবরেটরিতে তোমার একজন শিক্ষক, ল্যাবরেটরিতে যেহেতু শিক্ষক সেহেতু সে তোমার কিছু একটা আবিষ্কার করছে। যে আবিষ্কার করার ফলে সে তোমার হচ্ছে কি নির্দিষ্ট আয়তন থেকে একটা দ্রবণের পাত্র থেকে একটা তোমার যৌগ এক স্থান থেকে অন্য স্থানে তোমার সে নিতে যাচ্ছে, সেটা ক্ষেত্রে কোনটা ব্যবহার করে, বুলেট ব্যবহার করবে না পিপেট ব্যবহার করবে না কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করবে? অবশ্যই পিপেট ব্যবহার করবে, যেটা ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসছিল। এবং এখানে টিসি আমরা আগে বললাম যে টিসি হচ্ছে টু কন্টেন্ট, ঠিক আছে না? আর এখানে দেওয়া আছে টিডি দেওয়া আছে, অর্থাৎ টু ডেলিভারি দেওয়া আছে, অর্থাৎ সিতে হচ্ছে কন্টেন্ট বোঝায়, ডিতে হচ্ছে ডেলিভারি বোঝায়। তাহলে এখান থেকে এতটুকু আমরা পড়ে নেবো, এখান থেকে এতটুকু পড়ে নেবো, এখান থেকে এতটুকু হালকা পাতলা জেনে নিলে হয়ে যাবে। এগুলা স্কিপ করবো। এখান থেকে এতটুকু আমরা পড়ে নেবো যে গাঢ় হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিড পরিমাপের ক্ষেত্রে পিপেট ব্যবহার করা হয় না, কি ব্যবহার করা হয়, মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। এইটাই তোমাদের জন্য টেস্টার ইম্পর্টেন্ট, একদম মাস্ট টু নো, একদম জানতেই হবে। এগুলো অনেকবার কোশ্চেন চলে আসছিল, অনেকবার চলে আসছিল। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব, ঠিক আছে? আর এখান থেকে মনে হয় না যে আমাদের কিছু পড়তে হবে। এখান থেকে জাস্ট তোমরা রিডিং দিয়ে দিবা, ঠিক আছে না? ফানেল তোমার
পুরেট কি বুরেট, পিপেট কি সেক্ষেত্রে ব্যবহার করা হয়। এখান থেকে আমরা এতটুকু পড়ে নিতে হবে যে ক্রোমিক অ্যাসিড তোমার হচ্ছে কি সর্বোত্তম পরিষ্কার হিসেবে ব্যবহার করা হয়। আমরা আগে পড়ে আসলাম। এটা তোমার হচ্ছে কি তোমার পটাশিয়াম তোমার ডাইক্রোমেট নিয়ে গঠিত K2Cr2O7 এবং তোমার হচ্ছে কি হাইড্রোজেন সালফার H2SO4 হাইড্রোজেন সালফিউরাস নিয়ে গঠিত হতে পারে। কি সালফিউরিক অ্যাসিড নিয়ে গঠিত হতে পারে। তাহলে এই দুটো পয়েন্ট আমাদের মাস্ট টু পড়তে হবে। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসলো সেহেতু আমাদের বোর্ড কোশ্চেনের জন্য একদম ইউজফুল মানে ইম্পর্টেন্ট এই টেস্টটা ইম্পর্টেন্ট। এগুলো আমরা সুন্দরভাবে আমরা কি করব স্মাইল আমরা বড় করে দেবো আর সুন্দরভাবে আমার পড়াশোনাটা আমরা চালাই যাবো। ঠিক আছে না? আমাদের আমার বোরিং হওয়া যাবে না এবং আমাদের ভয় ভীতি অনুযায়ী আমাদের পড়া পড়া মানে হচ্ছে কি গিয়ে বা থেমে রেখে আমাদের চিন্তা করা যাবে না। যা হবে দেখা যাবে। জাস্ট পড়তে হবে। এখান থেকে এতটুকু পড়তে হবে যে মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয় নির্দিষ্ট আয়তনে। তোমার হচ্ছে কি মানে আমি এই কালিটা ব্যবহার না করি না হলে তোমাদের দেখা যাবে না। আমি সাধারণত লাল কালিটা ব্যবহার করছি। যে তোমার সিলিন্ডার তোমার মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? যেমন আয়তনে গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একদম 5 স্টার ইম্পোর্টেন্ট এই কথাটাই 5 স্টার ইম্পোর্টেন্ট। ঠিক আছে না? এখানে একটু আগেই পড়লাম। দেখো এদিকে এখানে পড়লাম যে তোমার হচ্ছে কি মানে হাইড্রোজেন তোমার হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তারপর তোমার হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পিপেট ব্যবহার করা হয় না। মেজিং সিলিন্ডার ব্যবহার করা হয়। তো এখানে এই একই কথা বলছে ভাইয়া। এখানে বলছে যে হচ্ছে তোমার হচ্ছে কি মানে গাঢ় অ্যাসিড ব্যবহার করা হয়। গাঢ় অ্যাসিড মানে তোমার হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরাইড এবং তোমার হচ্ছে কি প্লাস তোমার হচ্ছে H2O4 এসবের পরিমাপ করার জন্য এই মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। মেজারিং ফ্লাক্স ব্যবহার করা হয় তোমার হচ্ছে কি নির্দিষ্ট আয়তনে পরিমাপ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য। বুলেট ব্যবহার করা হয় তোমার হচ্ছে কি মানে তোমার এক বিকারের তুল্য পরিমাপ অপর বিকারে নির্দিষ্ট আয়তন মেশানোর জন্য এবং পিপেট ব্যবহার করা হয় নির্দিষ্ট প্রস্তুত দ্রবণকে একদম পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরের জন্য। এইটা তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট। তো তো যদি 1000 স্টার ইম্পর্টেন্ট যদি দিই তাও এটার মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্ট বলে দেবো। তো এটা তোমার টন লেভেলে মুখস্থ করতে হবে একদম টিটিএম মুখস্থ করতে হবে। দেখবা এখান থেকে কোশ্চেন চলে আসছে। ঠিক আছে না? তারপর এখান থেকে আমরা কিছু মুখস্থ করবো না জাস্ট এখান থেকে আমরা রিং দেবো। আমার ইম্পর্টেন্ট না এগুলো আমরা পড়বো না এগুলো পড়ে পড়ে আমার সময় নষ্ট করবো না। জাস্ট এতটুকু পড়তে হবে যে শিক্ষা পরীক্ষায় তোমার হচ্ছে কি তোমার 1570 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তোমার হচ্ছে কি মাপা যায়। তাহলে 1570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা পরিমাপ করা যেতে পারে বা তাপমাত্রা সহ্য করতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেবো। স্পিড ল্যাম্প থেকে আমাদের এতটুকু মনে রাখতে হবে যে তোমার স্পিড ল্যাম্প কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় মিথিলেট স্পিরিট জ্বালানি হিসেবে ব্যবহার করা হতে পারে। তাহলে কোশ্চেন চলে আসতে পারে যে মিথিলেট স্পিড কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? স্পিড ল্যাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং মিথিলেট তোমার হচ্ছে কি স্পিডটা তোমার 95% রেকটিফাইড স্পিড থাকতে পারে এবং তোমার হচ্ছে কি 5% কি থাকতে পারে মিথানল থাকতে পারে। এটা তোমাদের মেইন পরীক্ষার জন্য এমসিকিউর জন্য একদম তোমাদের একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট একদম 15 স্টার ইম্পর্টেন্ট লিখে দিলাম। একদম মাস্ট টু নো একদম তোমাদের জানতেই হবে। ঠিক আছে না? অর্থাৎ আমরা এখান থেকে আমরা পার্টটা আমরা কি করলাম? সুন্দরভাবে শেষ করে দিলাম। এগুলো তোমাদের জানতে হবে না। জাস্ট এই সংকেতটা মুখস্থ করবা যে হচ্ছে অ্যাবসেস এর তোমার হচ্ছে কি তোমার সংকেতটা কি? তোমার এমজি তোমার 3 হতে পারে। সিলিকন তোমার 2টা থাকতে পারে, অক্সিজেন 5টা থাকতে পারে এবং OS তোমার O4 থাকতে পারে। এটা এমনিতে সংকেতটা আমরা কি করব? টনটনে করব। এমসিকিউতে অনেকবার মানে আসছিল দেখা যায়। ঠিক আছে না? এখান থেকে আমরা কিছু মুখস্থ করব না, জাস্ট রিডিং দিব আমরা। তারপর রাসায়নিক পদার্থ শুকানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এই ডেসিকেটর ব্যবহার করা হয়। ক্যালসিয়াম, পাথোয়াইট এগুলো ব্যবহার করা হয় না। এগুলো এটা রাজশাহী বোর্ডে চলে আসছিল। তোমার মেইন এক্সামের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট একদম নাম মাস্ট টু নো পড়তে হবে। ঠিক আছে না? এখান থেকে এই যে দেখো যে তোমার এই কোশ্চেনটা এখানে তোমার চলে আসছিল। দেখো এখানে আমাদের মুখস্থ করতে হবে যে রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য সাধারণত ডেসিকেটর বা ভ্যাকুয়াম তোমার ডেসিকেটর ব্যবহার করা হয় যা ক্যালসিয়াম কার্বনেট তোমার হচ্ছে কি শুষ্ককরণে পদার্থে রাখা হতে পারে। এখান থেকে মাস্ট টু নো। ঠিক আছে না? অর্থাৎ ডেসিকেটরের ভেতরে শুষ্ককরণ পদার্থ হিসেবে কি করা হয়? ক্যালসিয়াম CaCl2 রাখা হতে পারে। একদম মাস্ট টু নো। এখান থেকে এতটুকু আমাদের জানতে হবে। এখান থেকে আমরা কিছু পড়বো না পড়ে আমাদের এই মূল্যবান সময় নষ্ট করবো না। এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে যে H2O4 সালফিউরিক অ্যাসিড এবং P2O4 O5 শুষ্ককারক এবং নির্ধারক হিসেবে ব্যবহার করা হয়। একদম মাস্ট টু নো একদম জানতেই হবে ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য তোমাকে বলে দিবে যে নিচের কোনটি নির্ধারক হিসেবে ব্যবহার করা হতে পারে। H2 দেখো যে H2SO4 ব্যবহার করা হয় এবং তোমার হচ্ছে P2O5 ব্যবহার করা হতে পারে। একদম মাস্ট টু নো একদম পড়ে নেবো আমরা। এগুলো আমরা কিছুই আমরা টাচ করবো না, দেখবো না। দেখলে এই সময় পাপ হয়ে যাবে। ঠিক আছে না? এগুলো তো পড়বো না। ওরে বাপ! আমরা পড়বো না। ঠিক আছে না? আমাদের মানে হচ্ছে বাংলাদেশে তোমার হচ্ছে কি মানে পাগলা মেডিকেল আছে ২ টা। একটা হেমায়েতপুরে অবস্থিত, একটা পাবনা অবস্থিত। আমরা কোনটাতেই যাব না। আমরা একদম মেইন পরীক্ষার হলে আমরা যাব। ঠিক আছে? এখান থেকে আমরা কিছু মুখস্থ করব না। এখান থেকে সিকিউতে তোমার হচ্ছে কি ক, খ এর জন্য আমরা পড়ছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ গাঢ় কাস্টিক সোডা। কাস্টিক সোডার ভগ্নাংশে তোমার মেইনলি হচ্ছে সংকেতটা কি? KOH আর কাস্টিক পটাশের সংকেত হচ্ছে NaOH আমরা ভালোভাবে জানি সেগুলো। ঠিক আছে না? বোতলে সংরক্ষণ করা হয় কেন? ব্যাখ্যা করতে বলছে। যশোর বোর্ডে তোমাদের চলে আসছিল। তো মেইনলি ভাবে এটা তোমরা পড়ে নিবা। এই যে আমি বললাম না যে তোমার হচ্ছে কি মানে পটাশের সংকেত কি? আগেই বলে আসলাম। তারপর এখান থেকে বললাম যে ব্রোসিকেটের সংকেত কি? এটা মাস্ট তোমাদের জানতেই হবে। না জানলে হবে না। ঠিক আছে না? এই কোয়েশ্চেনটা তোমরা দেখে নিবা। এটা তো তোমার চলে আসছিল যে এটা তো আলোচনা আমি করলাম ওইখানে। এইখানে তোমার দেওয়া আছে দেখো। এই যে এটাতে। ঠিক আছে?
তো এখান থেকে আমরা আর কিছু পড়বো না। তারপর মেইনলি ভাবে আমরা এখন চলে আসবো রাসায়নিক দ্রব্য সংরক্ষণে এবং ব্যবহার সতর্কতা চলে আসবো। তো এখান থেকে মেইনলি ভাবে এখান থেকে আমাদের এতটুকু পরিণত হবে যে হচ্ছে রাসায়নিক পদার্থ তোমার হচ্ছে কি সংরক্ষণ বা সিম্বল আছে তোমার 10টা, যেটা 10 এই 10টা আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট যে সিম্বল আছে 10টা। এখান থেকে এতটুকু মুস্ত করতে হবে যে বিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ ড্রাগ হাউস হতে পারে, এখান থেকে এতটুকু মুস্ত করব। এবং রাসায়নিক পদার্থ ছাড়াও বিপজ্জনক পদার্থ কিছুটা হ্যাজার্ড সিম্বল আন্তর্জাতিকভাবে স্বীকৃত রয়েছে। নিষ্ক্রিয় পদার্থের জন্য এই স্বাস্থ্যকর ঝুঁকিপূর্ণ রয়েছে। এখান থেকে আমরা কিছু মুস্ত করবো না, জাস্ট এইখান থেকে এতটুকু মুস্ত করতে হবে যে হচ্ছে এইচ তোমার জিএইচ এস এর ফুল ফর্ম কি? গ্লোবালি হারমোনিক সিস্টেম হতে পারে। এখান থেকে এতটুকু মুস্ত হয়ে যাবে। আর এখান থেকে আমরা কিছু মুস্ত করব না। দেন আমরা চলে আসলাম কি এই হ্যাজার্ড সিম্বলে চলে আসলাম। হ্যাজার্ড সিম্বল থেকে জাস্ট খালি যতগুলো দেখা আছে ততটুকু করব। যে প্রতীক অর্থাৎ তোমার হচ্ছে কি বিষাক্ত প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, টি কে ব্যবহার করা হয়। এটা তোমার হচ্ছে কি তোমার ক্যাডমিয়াম এবং ক্রোমিয়াম এটা হতে পারে। যেমন বেরিলিয়াম তোমার হচ্ছে কি মানে বেরিলিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোজেন হতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। এগুলো আমাদের উদাহরণগুলো একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট একদম পড়তে হবে। এগুলো তোমরা রিডিং দিয়ে দিবা। তারপর তোমার হচ্ছে কি বিষাক্ত তোমার হচ্ছে কি মানে বিষাক্ত তোমার হচ্ছে কি মানে তোমার বিষাক্ত পদার্থকে তোমার হচ্ছে কি এই যে টি চিহ্ন দ্বারা প্রকাশ করা হতে পারে। এই পার্টটা তোমাদের সিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিউর বলে দেয় যে তোমার হাজার সিম্পল সহকারে আর তোমাদের মানে হচ্ছে কি কোশ্চেন দিয়ে দেয় উদ্দীপকে, যে ছবি দিয়ে দেয় কোনো সময়, কোনো সময় তোমার হচ্ছে কি উদাহরণটা দিয়ে বলে যে এগুলো ব্যাখ্যা করো, মাস্ট ব্যাখ্যা করতে হবে। মারাত্মকের ক্ষেত্রে এতটুকু মনে রাখবো যে মার্কারি হতে পারে এবং তোমার হাইড্রোজেন সায়ানাইড হতে পারে এবং সায়ানাইড পারে একদম মাস্ট টু নো, নিকোটিন অন্তর্ভুক্ত হতে পারে। এগুলো তোমার সুন্দরভাবে রিডিং দিলে বুঝতে পারবা। তারপর প্রতীক হিসেবে তোমার হচ্ছে কি ক্ষতিকর প্রতীক হিসেবে হতে পারে এক্স এন দ্বারা প্রকাশ করা হয়। এটা উদাহরণ হতে পারে কি ব্লিচিং পদার্থ হতে পারে, তারপর হচ্ছে পেইন্ট হতে পারে, ফ্লোরো পুলিশ জাতীয় পদার্থের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়, জৈব দ্বারা পেট্রোল ব্যবহার করা হয়। এগুলো মাস্ট টু নো, এগুলো আমাদের জানতেই হবে। ডিগ্রি না দিন শেষে আমাদের এগুলো পড়তে হবে, জানতে হবে। একে এন এবং কি এন এন দ্বারা প্রকাশ করা হতে পারে। এন হচ্ছে তোমার হচ্ছে কি নবজিয়াস বলতে বোঝানো হয় থাকে। তারপর উত্তেজক পদার্থ থেকে আমরা এতটুকু মুখস্থ করব যে উত্তেজক পদার্থ কোনগুলো হতে পারে। এখানে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই পার্টটা আমরা দেখে নেব। আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, যেমন বিরঞ্জক পদার্থ হিসেবে তোমার কি কি ব্যবহার করা হয়, যেমন তোমার হচ্ছে কি মানে সোপ পাউডার ব্যবহার করা হয়, সিমেন্ট তোমার কি, তারপর হচ্ছে সিমেন্টের লঘু তোমার হচ্ছে গুঁড়া, তারপর হচ্ছে লঘু অ্যাসিড ইত্যাদি হতে পারে। এগুলা মাস্ট টু নো, আমরা এগুলো এগুলো জানতে হবে। এবং এটা ব্যবহার করার সময় তোমার হাতে গ্লাভস দিতে হবে, চোখে নিরাপদ চশমা দিতে হবে এবং নাকে মুখে কি করতে হবে, নাকে মুখে আমাদের আমাদের কি পড়তে হবে ভাই, পরে আমাদের এই হ্যান্ড গ্লাভস এবং নিরাপদ চশমা এবং নাকে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এগুলো আমরা সুন্দরভাবে কি করবো, এগুলো আমরা জেনে নিবো, ঠিক আছে। তারপর চলে আসলাম তোমার হচ্ছে কি মানে হাজার সিম্বলে চলে আসলাম আরেকটাতে, এটা হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ ইংলিশে বলা হয় ফ্লামেবল বলা হয়, একে এফ দ্বারা প্রকাশ করা হয়। এর উদাহরণগুলো আমাদের মুখস্থ করতে হবে, যেমন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন হতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, জিঙ্ক পাউডার হতে পারে, অ্যারোসল হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে। এগুলো মাস্ট টু আমাদের জানতেই হবে। আর এগুলো সুন্দরভাবে তোমরা রিডিং দিবা, রিডিং দিলে বুঝতে পারবা। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি মানে হচ্ছে একে মারাত্মক দাহ্য মধ্যে অন্যতম হতে পারে তোমার হচ্ছে কি ইথার হতে পারে, তোমার হচ্ছে এলপিজি হতে পারে, সিএনজি হতে পারে। এলপিজি ফুল ফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি ফুল ফর্ম হচ্ছে তোমার কম্প্রেস ন্যাচারাল গ্যাস হতে পারে। অ্যাসিটিলিন হতে পারে, অ্যাসিটিলিন আমরা সংখ্যাটা ওইখানে জানলাম যে CH3 CO এবং CS3 হতে পারে। ঠিক আছে না? পারলে এটা এখানে তোমার লিখে নিতে পারো। তারপর অ্যারোসল হতে পারে, ইত্যাদি হতে পারে। তারপর চলে আসলাম যে বিস্ফোরক হিসেবে ক্রিয়া করতে পারে তোমার হচ্ছে কি মানে জৈব তোমার পারঅক্সাইড হতে পারে, যেমন তোমার হচ্ছে কি নাইট্রোজেন অ্যামোনিয়াম হতে পারে। ঠিক আছে না? তোমার NH4 NO3 হতে পারে, TNT হতে পারে। ঠিক আছে না? তোমার এগুলো হতে পারে। এগুলা জাস্ট করে তোমরা দেখে নিবা, চোখ বুলায় রেখে দিবা। আশা করি এগুলো মুখস্থ করছো। সুন্দরভাবে তোমাদের একাডেমিকে পড়াই দিছে। জাস্ট এগুলো মুখস্থ করলে হয়ে যাবে। তারপর পরিবেশ তোমার হচ্ছে কি দুটো গ্রুপে ব্যবহার করা হয়, কোনগুলো ব্যবহার করা হতে পারে। অ্যামোনিয়াম গ্যাস ব্যবহার করা হতে পারে, ক্লোরিন গ্যাস হতে পারে, তারপিন ব্যবহার করা হয়, তেল হিসেবে ব্যবহার করা হতে পারে, কীটনাশক ব্যবহার করা হতে পারে। এগুলো মাস্ট টু নো, এগুলো আমাদের জেনে নিতে হবে। তারপর চলে আসলাম যে তোমার কতগুলো তোমার থেকে আবার রাসায়নিক পদার্থ আছে, যেমন কি রাসায়নিক জারক হিসেবে ব্যবহার করা হয় কোনগুলো পদার্থ যেগুলোকে শ্বাসকষ্ট তোমাকে আমাদের ক্ষতি করতে সাহায্য করতে পারে। হ্যাঁ, আর তারপরে সেগুলোকে যেমন কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সাইড হতে পারে, ডাইক্রোমেট হতে পারে, K2CR2O7 হতে পারে। এগুলো আমরা পড়ে নেব। এগুলো ব্যবহার করার জন্য অবশ্যই তোমার হ্যান্ড গ্লাভস পড়তে হবে, চোখে গগলস দিতে হবে। এগুলো নরমাল ভাবে কথাবার্তা, ঠিক আছে না? এগুলো মেনটেন করে চললে হয়ে যাবে। তারপর ক্ষয়কারী সৃষ্টি পদার্থ কোনগুলো হতে পারে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড হতে পারে, হাইড্রোজেন নাইট্রেট হতে পারে, H2SO4 হতে পারে। তারপর তোমার হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কাস্টিক পটাশ হতে পারে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। এগুলা এই যে হচ্ছে তোমার এই এক্সাম্পল গুলো একদম মাস্ট মাস্ট মাস্ট, এগুলা একদম মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? তারপর আমরা মানে হচ্ছে কি মানে তেজস্ক্রিয় রশ্মিতে চলে আসলাম। তেজস্ক্রিয় রশ্মিটা তোমাদের সিকিউ তোমার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। নরমালি ভাবে এখান থেকে পড়ে নেব আমরা। যে তোমার হচ্ছে আন্তর্জাতিক তোমার তেজস্ক্রিয় রশ্মি ফল তাকে বলা হয়, এটি দ্বারা ক্ষতিকর তোমার কি আলোক রশ্মি সনাক্তক বোঝানো হতে পারে। এগুলো রিডিং দিব আমরা, ঠিক আছে না? তারপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কোনগুলো হতে পারে, যেগুলো আমাদের স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে যেগুলো ক্ষতিকর সেগুলো থেকে আমরা মানে হচ্ছে দূরে থাকবো। যেমন শ্বাস প্রশ্বাসের সংক্রান্ত জন্য সংবেদী কতগুলো পদার্থ আছে, জীবনে সংক্রমণ ঘটাতে পারে। ঠিক আছে না? এগুলা সাবধানে আমরা চলাফেরা করবো এবং বাইরে নিরাপদ স্থানে সংরক্ষণ করবো। ঠিক আছে না? যদি আমরা
যদি আমরা অ্যাবিউজও করে থাকি সেহেতু আমরা সঠিক পরিমাণে আমরা সংরক্ষণ করবো এবং বাইরে আমরা মানে যেখানে সেখানে ফেল না দিয়ে আমরা ডাস্টবিনে তোমার ফেল দেবো। এটা তোমার ব্যবহার করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে, চশমা ব্যবহার করতে হবে, নাকের মুখে মাস্ক পরতে হবে। এখান থেকে এতটুকু জেনে নেব যে MSDS এর ফুল ফর্ম কি? আমরা প্রথমেই জেনেছিলাম, আবার জেনে নিলাম যে ম্যাটেরিয়াল সেফটি ডাটা, যেগুলো দেখবা যে রিভিশন দিতে বারবার এই পয়েন্টগুলো চলে আসতেছে, এগুলো হচ্ছে মানে হচ্ছে কি ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এগুলো তোমার মাস্ট পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে মেনলি ভাবে এখান থেকে এতটুকু পড়তে হবে যে ইথানল, এখান থেকে এতটুকু দেখে নেবো আমরা যে ইথানলের সংজ্ঞা হচ্ছে ইথানলের সংখ্যাটা জাস্ট তোমরা মুখস্থ করে নিবা। আর এই পয়েন্টগুলো মুখস্থ করতে হয়ে যাবে, যে এগুলো পয়েন্ট তোমাদের মুখস্থ করতে হয়ে যাবে। এখান থেকে ইথানল হচ্ছে দাহ্য পদার্থ হতে পারে, ঠিক আছে না? আর বেনজিন টুলিন এটা দাহ্য ক্ষতিকর পদার্থ হতে পারে। আর তারপর এই যৌগগুলো তোমার ক্ষয়কারী হতে পারে, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড, কাস্টিক পোটাস, ঠিক আছে না? তারপর হচ্ছে তোমার লিকার অ্যামোনিয়া, এগুলো হচ্ছে ক্ষয়কারী হতে পারে। ইথানিক অ্যাসিড তোমার ক্ষয়কারী হতে পারে, ইথানিক এনহাইড্রেট তোমার হচ্ছে ক্ষয়কারী হতে পারে, ঠিক আছে না? H2SO4 এবং হাইড্রোজেন ক্লোরাইড ক্ষয়কারী হতে পারে। এখানে বলছে যে প্রোপেন তোমার কি দাহ্য পদার্থ হতে পারে, লিথিয়াম অ্যালুমিনিয়াম তোমার অ্যালুমিনিয়াম তোমার হাইড্রেট, এরা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দাহ্য পদার্থ হতে পারে, এবং অ্যাসিড ও নাইট্রাইল তোমার কি দাহ্য এবং বিশুদ্ধ পদার্থ হতে পারে, ঠিক আছে না? ব্রোমিন তোমার হচ্ছে দাহ্য পদার্থ হতে পারে। তারপর হচ্ছে ট্রাই ক্লোরোমিথেন তোমার হচ্ছে ক্লোরোফর্ম, এগুলো তোমার দাহ্য বিশুদ্ধ পদার্থ হতে পারে। ক্লোরোফেনল তোমার হচ্ছে কি হতে পারে? দাহ্য এবং বিশুদ্ধ পদার্থ হতে পারে। এবং নাইট্রো এনিলিন তোমার হচ্ছে দাহ্য ও বিশুদ্ধ পদার্থ হতে পারে। আর আর্সেনিক তোমার অক্সাইড ক্ষয়কারী বিশুদ্ধ পদার্থ হতে পারে, ঠিক আছে না? এগুলা জাস্ট এগুলা এখান থেকে এইভাবে তোমার জেনে নিলে হয়ে যাবে। আর হচ্ছে এগুলা তোমরা সুন্দরভাবে আগে তো পড়ছো, ভালো কথা। এই দুইটা পয়েন্ট একদম মাস্ট তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে না? আর যদি চাও যে ভাইয়া এই সময় আমরা পড়বো না, এইগুলা তোমরা রিডিং দিতে পারো, রিডিং দিলে তোমরা বুঝতে পারবা। আবার চলে আসলো যে MSD ফুল ফর্ম কি? ম্যাটেরিয়াল সেফটি ডাটা হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমাদের মুখস্থ করে নিতে হবে। তারপর নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব যে হচ্ছে হাইড্রোজেন তোমার সালফিউরিক অ্যাসিড কে তোমার কাঠের আলমারিতে কাঠের তক্তার উপরে রাখলে কাঠ পুড়ে কালো হয় কেন? এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, বেসিক্যালি সিকিউর জন্য আমরা এটা মুখস্থ ব্যাপারটা যদি এখান থেকে মুখস্থ করতে যদি পারো তাহলে মুখস্থ করবা। আর যদি না পারো তাহলে সুন্দর একটা গাইড দেখে সুন্দরভাবে ওখানে টপিক সাজায় দেওয়া আছে, ওখান থেকে মুখস্থ করলে পেয়ে যাবে। আর এগুলো আমরা আল্লাহর হস্তে কিছুই পড়বো না, ঠিক আছে না? এগুলো আমরা কিছুই পড়বো না, এগুলো আমরা মেনলি ভাবে এগুলা আমাদের পড়ার আমরা কোনো নিড নাই। তো আমাদের এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে যেহেতু দাগায় দেওয়া আছে, এখান থেকে এতটুকু পড়তে পারো যে ল্যাবরেটরিতে তোমার হচ্ছে ভাবিত দাহ্য যৌগ তোমার হচ্ছে কি হাইড্রোকার্বন, বেনজিন, টয়লিন, তারপর হেক্সেন, কেরোসিন তোমার হচ্ছে কি কার্বন, তোমার কার্বন 12 থেকে 15 পর্যন্ত হতে পারে। এলপিজি ফুল ফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেখানে সিএনজি ফুল ফর্ম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস হতে হতে পারে। এগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে না? এগুলো হালকা পাতলা এগুলো দেখে নেবো, আর সুন্দরভাবে রিডিং দিবা। মাস্ট কিন্তু এগুলো রিডিং দিতে হবে না। পানিতে ধীরে ধীরে তোমার সাথে যোগ করা হয়, এগুলো আমরা পড়বো না, এগুলো ইম্পর্টেন্ট না। কিন্তু এটা একদম তোমাদের পরীক্ষার জন্য একদম মাস্ট টু নো, একদম জানতেই হবে। এর জন্য তোমাকে এমসিকিউ এখানে দিয়ে দেবে যে কোনটার পরিবর্তে কোনটার বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। যে ক্লোরোফর্মের হিসেবে ক্লোরোফর্ম দেখো, যে ক্লোরোফর্ম এর পরিবর্তে কি ব্যবহার করা হয়? যে ক্লোরোফর্ম পরিবর্তে হেক্সেন ব্যবহার করা হতে পারে। তোমার কি কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে তোমার হেক্সেন ব্যবহার করা হয়। বেনজিনের পরিবর্তে তোমার কি টোলিন ব্যবহার করা হয়। জাইলেনের পরিবর্তে তোমার কি ব্যবহার করা হয়? টোলিন ব্যবহার করা হয়। বিউটানলের পরিবর্তে তোমার হচ্ছে বিউটানল 1 ব্যবহার করা হয়। লেড ক্রোমিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার হচ্ছে পটাশিয়াম ক্রোমাইড ব্যবহার করা হয়, এবং পটাশিয়াম ধাতুর ক্ষেত্রে তোমার হচ্ছে কি ক্যালসিয়াম ধাতু ব্যবহার করা হয়। এখন এখানে কথাটা হচ্ছে যে ভাইয়া এগুলো কি আমরা সবগুলো আমরা মানে হচ্ছে মুখস্থ করবো? তোমাকে ইজি করে দেই, ব্রেনটাকে হালকা হালকা করে দেই, তোমাকে একটু মানে হচ্ছে কি মানে ভালো একটা কথা বলি যে এখান থেকে জাস্ট আমরা বাংলা নামগুলো মুখস্থ করবো। আমরা এই সংকেতগুলো আমরা মুখস্থ করবো না, কেননা লাস্ট মিনিট এগুলো মুখস্থ থাকবে না, এগুলো মুখস্থ করে লাভ নাই, এগুলো আসবেও না, ঠিক আছে না? তোমাকে ডিরেক্ট তোমার এমসিকিউতে বলে দিবে যে নিচের কোনটি পরিবর্তে নিচের কোনটি ব্যবহার করা হয়। ক্লোরোফর্মের পরিবর্তে হেক্সেন ব্যবহার করা হয়। কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে তোমার হচ্ছে কি হেক্সেন ব্যবহার করা হয়, ঠিক আছে? রাইট। বেনজিনের পরিবর্তে ব্যবহার করা হয়, টোলিন ব্যবহার করা হতে পারে, ঠিক আছে না? এগুলো পড়তে হবে, এগুলো মাস্ট টু নো, আমাদের জানতে হবে। তারপর চলে আসলাম যে হচ্ছে হচ্ছে যা তোমার জাইলেনের পরিবর্তে কি ব্যবহার করা হয়? টোলিন ব্যবহার করা হয়। তারপর বিউটানলের পরিবর্তে কি ব্যবহার করা হয়? বিউটানল 1 ব্যবহার করা হয়। বিউটানল 2 এর পরিবর্তে 1 এর পরিবর্তে আবার 2 না। একটু দেখে নিবা, ঠিক আছে না? একটু চোখটা বড় বড় করে একটু দেখে নিবা, ঠিক আছে? তারপর চলে আসলাম যে লেড ক্রোমাইটের পরিবর্তে পটাশিয়াম কার্বনেট ব্যবহার করা হয়, এবং পটাশিয়াম ধাতুর পরিবর্তে ক্যালসিয়াম ধাতু ব্যবহার করানো হতে পারে। একদম এই পার্টটা সুন্দরভাবে আমরা কি দেবো? রিভিশনের মধ্যে রাখবো, ঠিক আছে না? দিন শেষে আমাদের ভালো একটা রেজাল্ট করতে হবে। ভাইয়া তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট করতেছে, ভাইয়ের দিকে একটু তাকায় একটু ভালো একটা পড়া দিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসিও, ঠিক আছে না? দিন শেষে না হলে কষ্ট পাবো, ঠিক আছে? তারপর আমরা চলে আসি, এগুলো আমরা স্কিপ করবো। এগুলা মনে হয় না যে আমাদের পড়তে হবে, ঠিক আছে না? এগুলো আমরা পড়বো না, কিন্তু এখানে অল্প একটু হালকা পাতলা পড়তে হবে যে ল্যাবরেটরিতে ব্যবহৃত, ঠিক আছে না? আমি অন্য একটা কালি নেই যে তোমাদের ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। ল্যাবরেটরিতে ব্যবহৃত অতিরিক্ত তোমার কি হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হাইড্রোজেন নাইট্রাইট, H2SO4, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং তোমার কি পটাশিয়াম হাইড্রোক্সাইড বজ্ররূপে ড্রোনের পানির সাথে নিকটস্থ জলাশয় মাটিতে মিশে যায়, এবং তখন এই মাটি বা পানির অম্লত্ব বা খারত্বর পিএস মাত্রা হ্রাস বৃদ্ধি করতে পারে, এবং এর পিএস এর মান থাকতে পারে 7 থেকে 8 পয়েন্ট থাকতে পারে। এখান থেকে পড়ে নেবো আমরা যে এটা অণুজীব তোমার ধ্বংস এবং উর্বরতা নষ্ট করে দিতে পারে, এবং পিএসএ মান কত থাকতে পারে? 3 থাকতে পারে। এখান থেকে এতটুকু মনে রাখবো যে কতগুলো তোমার হচ্ছে কি মানে তোমার বিষাক্ত কতগুলো তোমার যৌগ থাকতে পারে, তার মধ্যে হচ্ছে কি PP2, তারপর হচ্ছে কি
এজি হতে পারে, লেড হতে পারে, মার্কারি হতে পারে, ক্যাডমিয়াম হতে পারে, ক্রোমিয়াম হতে পারে। এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ হিসেবে কাজ করতে পারে। তো এগুলো দেখো, এগুলো হচ্ছে ভারী ধাতুর সংকেত, ভারী ধাতু হিসেবে কাজ করতে পারে, যা শরীরের জন্য বিষক্রিয় হিসেবে কাজ করতে পারে। একটা একটা তোমার লেড, একটা তোমার হচ্ছে কি মার্কারি, একটা হচ্ছে কি ক্যাডমিয়াম হতে পারে। এখান থেকে আমরা কিছু গুলা পড়ে আমাদের টাইম নষ্ট করার দরকার নেই। এখান থেকে এতটুকু তোমরা পড়তে পারো যে লিকার অ্যামোনিয়া হিসাবে কত পার্সেন্ট তোমার থেকে দুবন থাকতে পারে, 35 থেকে 40% থাকতে পারে। এটা তোমার কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা সর্দিতে তোমার অ্যামোনিয়াম গ্যাস তোমার কি নাকে পানি ঝরা বন্ধ করতে পারে, এটা আমাদের মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। আর অ্যামোনিয়াম গ্যাস বায়ুতে মিশে গেলে গাছপালা ঝলসে যায়, পাখি তোমার মারাত্মক অবস্থায় দেখা দিতে পারে, কারণ এটা বিষাক্ত পদার্থ, তাই এটা আমাদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তারপর এখান থেকে পড়ে নেবো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সাইড, এটা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা তোমার দেখা দিতে পারে। এই যৌগটা আমাদের জন্য ক্ষতিকর, তাই কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে না, এখান থেকে এতটুকু পড়ে নেবো। ঠিক আছে না, আর মনে হচ্ছে না এগুলো পার্ট তোমাদের মুখস্থ করার দরকার নেই। জাস্ট যে যতটুকু আন্ডারলাইন করে দেওয়া আছে ততটুকু পড়ে নিবা, আগে যতটুকু দেখা দিয়েছি ততটুকু পড়ে নিবা। এখান থেকে পেট ব্যথা হতে পারে, বমি, ডায়রিয়া হতে পারে। ঠিক আছে না, তারপর পটাশিয়াম হাইড্রেটের অভাবে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের কারণে তোমার হচ্ছে কি তোমার ত্বকে মারাত্মক ক্ষতি হতে পারে। ক্লোরোফর্মের পরিবর্তে তোমার হচ্ছে কি তোমার এই নালীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো মাস্ট টু নো, এই ফরমালিনটা তোমাদের মাস্ট টু নো করতে হবে। এই ফরমালিন তোমার হচ্ছে কি সংখ্যাটা মুখস্থ করবো আমরা। আর এখানে কত পার্সেন্ট জলীয় দ্রবণ থাকতে পারে, 40% জলীয় দ্রবণ থাকতে পারে, এবং এটা কিডনিকে নষ্ট করতে সাহায্য করতে পারে এবং ক্যান্সার রোগ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই মারাত্মক লেভেলের, খারাপ লেভেলের একটা তোমার হচ্ছে কি যৌগ। এটা ফরমালি পচন রোধ এবং ক্ষুদ্র প্রাণীকোষ ধ্বংস করে এবং পরিবেশের ক্ষতি করতে সাহায্য করতে পারে। এগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নয়, পয়েন্টগুলো আমাদের গুরুত্বপূর্ণ নয়, এগুলো আমরা স্কিপ করবো না। তারপর আমরা নেক্সট আমরা চলে আসলাম, এখানে তুমি বলছো এখানে অল্প টিপস বলছে, এমনিতে আমরা সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে রিডিং দেবো এগুলো পার্ট। এখানে বলছে নিচে রাসায়নিক পদার্থগুলোকে বিষাক্ততার তোমার হ্রাসের জন্য প্রচুর পানি যোগ করে পরিত্যক্ত করবে এবং সকল তীব্র অ্যাসিড, ক্ষার, অ্যালকোহল এবং হাইপারক্লোরাইড, সিলিকো ইত্যাদি দিতে হবে। এমনিতে রিডিং দিবা। ঠিক আছে না, তারপর আমরা চলে আসি, আমরা নেক্সট আমরা পয়েন্টে চলে আসি। এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো আমরা স্কিপ করবো। যথাসম্ভব আমরা কম পড়াশোনা করে ইফেক্টিভভাবে আমরা ইম্পর্টেন্ট তোমার টপিকগুলোর প্রতি গুরুত্ব দেবো। এগুলো আমরা আগে পড়ে আসলাম, যেমন কী কী থাকতে পারে, কী কী না থাকতে পারে, এগুলো আমরা স্কিপ করবো, এগুলো ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এখান থেকে আমরা পড়বো না, চলে আসো। অর্থাৎ এখান থেকে আমরা 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 এতটুকু হালকা পাতলা আমাদের পড়তে হবে, যে এখান থেকে আমাদের এতটুকু জানতে হবে যে হচ্ছে এই যে তোমার তরল অ্যামোনিয়া তোমার কত পার্সেন্ট থাকতে পারে, 55 থেকে তোমার 40% থাকতে পারে। এতটুকু আমরা মুখস্থ করে নেব। আর তারপর সোডিয়াম ধাতু এখান থেকে পড়তে হবে না, এখান থেকে আমরা পড়বো না। এখান থেকে এতটুকু পড়তে হবে যে হচ্ছে সালফিউরিক অ্যাসিড তোমার হচ্ছে কি মানে বোতলে তোমার সোপলের নিচে অ্যাসিডের খাস রূপে ব্যবহার করা হয় এবং তোমার হচ্ছে কি প্লাস্টিকের স্কাপ এবং ক্যাবিনের সংরক্ষণ ক্ষেত্রে এটা ব্যবহার করা হতে পারে। এখান থেকে এতটুকু আমরা পড়ে নেব। এবং সংরক্ষণের বেলায় তোমার হচ্ছে কি ক্ষারধর্মীয় লিকার অ্যামোনিয়াম বোতলকে অ্যাসিডের বোতল থেকে দূরে রাখতে হবে। এগুলো রিডিং দিবা। ঠিক আছে না, এগুলো তো আমার ইম্পর্টেন্ট না, এগুলো রিডিং দিতে হয়ে যাবে। তারপর তোমার এখান থেকে এতটুকু পড়তে হবে যে লিথিয়াম অ্যালুমিনেট হাইড্রোক্সাইড তোমার হচ্ছে কি মানে দাহ্য কঠিন বিজারক পদার্থ হিসেবে কাজ করতে পারে এবং পানির সংস্পর্শে তা উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং এটা তোমার তখন উজ্জ্বল আলো দেখা যেতে পারে। এখান থেকে এমনিতে রিডিং পড়ে নেবো আমরা। এখান থেকে এতটুকু পড়তে হবে যে দাহ্য এবং বিজারক পদার্থ থেকে দূরে পৃথকভাবে শুষ্ক স্থানে তোমার হচ্ছে KMnO4 সংরক্ষণ করতে হবে। শেষ। এগুলো হচ্ছে তোমার H2SO4 অ্যাসিড তোমার মারাত্মক ক্ষয়কারক তীব্র তোমার জারক হিসেবে কাজ করতে পারে এবং নিরোধক হিসেবে কাজ করতে পারে। এটি চোখের বাষ্প, চোখ, মুখ, শ্বাসনালীর সংক্রমণের প্রদাহ সৃষ্টি করতে পারে, এমনকি ক্যান্সারও সৃষ্টি করতে পারে। তো এমনিতে আমরা এমসিকিউর জন্য আমরা এটা দেখে নিব, হালকা পাতলা দেখে নিলে হয়ে যাবে। তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কিছু পড়বো না, এটা শ্বাসকষ্ট, তারপর তোমার হচ্ছে কি পর্যন্ত দায়ী হতে পারে। তারপর এগুলো তো আমরা হালকা পাতলা দিকে পড়লাম, এগুলো আমরা পড়বো না, রিডিং করবো, এগুলো পড়বো না। ঠিক আছে না, তো আমরা এখান থেকে আমরা আমরা এতটুকু আমরা সম্পর্কে আমরা কি করলাম জানলাম। ঠিক আছে, সুন্দরভাবে এতটুকু আমরা পড়ে নিলে হয়ে যাবে। এতটুকু পর্যন্ত আমরা কি করবো সুন্দরভাবে পড়ে নেবো। ঠিক আছে, তো ভাই পুরা সুন্দরভাবে আমরা পড়তে হবে, আমাদের জানতে হবে আর সুন্দরভাবে আমাদের কভারও করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এই মানে হচ্ছে কি আমরা সুন্দরভাবে আমরা এই অধ্যায়টা আমরা আমরা শেষের পথে, আমরা শেষের দিকে আমরা চলে আসছি। তো সুন্দরভাবে পড়তে হবে ভাইয়ের সঙ্গে, সুন্দরভাবে আমরা পড়ে নিই। তো নেক্সট একটা পয়েন্ট দেওয়া আছে কি সেমি মাইক্রো এবং মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি দেওয়া আছে। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে আমরা কি করে নিই, সুন্দরভাবে আমরা পড়ে নিই। চলো, এখানে তোমার এতটুকুই তোমার দেওয়া আছে। এখানে কি বলছে, এখানে বলছে দেখো, চলে আসো। এখান থেকে এতটুকু পড়ে নেবো যে সেমি মাইক্রো একটা দেওয়া আছে, মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি দেওয়া আছে। তো এখানে এই তোমার এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা, যে হচ্ছে তোমার হচ্ছে কি মানে তোমার মানে হচ্ছে পরিমাপের উপর ভিত্তি করে, সরি, পরিমাপের উপর ভিত্তি করে। ঠিক আছে না, এখান থেকে এতটুকু জানতে হবে যে পরিমাপের উপর ভিত্তি করে, পরিমাপের উপর ভিত্তি করে। ঠিক আছে না, পরিমাপের উপর ভিত্তি করে তোমার গুণগত বিশ্লেষণকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ, একটা সেমি মাইক্রো বিশ্লেষণ, একটা তোমার কি মাইক্রো বিশ্লেষণ হতে পারে। 3টা পয়েন্ট আমাদের একদম মাস্ট টু নো, একদম জানতে হবে ফর যে আইন। ঠিক আছে না,
তো তো এখান থেকে আমরা পড়ে নেব যে হচ্ছে একটা ম্যাক্রো হতে পারে, একটা হচ্ছে মাইক্রো হতে পারে। ঠিক আছে না? একটা কি হতে পারে ভাইয়া পুরা? একটা একটা ম্যাক্রো, একটা মাইক্রো, একটা সেমি মাইক্রো। তো ৩ পয়েন্টটা আমরা সুন্দরভাবে মুখস্থ, ঠিক আছে না? আমার মূল বান্দাবান্দিরা বুঝতে পারছো? তারপর আমরা চলে আসি। এখান থেকে আমরা পড়বো না, এখান থেকে আমরা কিছুই পড়বো না। তাছাড়া এদিকে একটা বক্স দেওয়া আছে। বক্সটা আমরা পড়ে নেব। তার আগে এই ফুল ফর্মটা তোমরা জেনে নিবা। যে ক্রোমাটোগ্রাফি ব্যবহার করা হয়, তোমার স্পেকট্রোমেট্রি ব্যবহার করা হয়, থার্মাল অ্যানালিটিক্যাল, তারপর হচ্ছে পারমাণবিক প্রণালী, তারপর হচ্ছে এক্স-রে রশ্মিবিদ্যুৎ বিচার। এখান থেকে এতটুকু পড়ে নিবা যে এসপিএলসি ফুল ফর্ম হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। টিপিএলসি ফুল হচ্ছে গ্যাস গিল গিল পারমেশন লিকুইড ক্রোমাটোগ্রাফি হতে পারে। তারপর তোমার হচ্ছে কি ডিএসসি এর ফুল ফর্ম হচ্ছে ডিফারেনশিয়াল তোমার স্ক্যানিং তোমার কোলোরিমিটার হতে পারে, এবং এএসএস ফুল ফর্ম হতে পারে যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি হতে পারে, এবং এগুলা হতে পারে, এগুলা মাথা এগুলা ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে না? আমরা সুন্দরভাবে আমরা এই পয়েন্টগুলো আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে না? আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করবো এই শর্ট ফর্মগুলো, মাঝে মাঝে এক্সামে বেশি করে চলে আসতে দেখা যায়। তো এগুলো কি করতে হবে, অবশ্যই পড়তে হবে। এই যে সেমি এবং সেমি মাইক্রো পড়তেছি, আবার ম্যাক্রো পদ্ধতিটা দেখো চট্টগ্রাম বোর্ড কোশ্চেন চলে আসছিল, তো এগুলো তো সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সুন্দরভাবে আমরা পরীক্ষাও দিছি, আমরা ফেজ করছি। আরো সমস্যা নাই, যতদিন পর্যন্ত পরীক্ষা আমাদের কাছে আসে নাই ততদিন পর্যন্ত আমরা পরীক্ষাকে ধরা দেবো না, ভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, ঠিক আছে না? সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি এটা পরিবেশ বান্ধব না পরিবেশ বান্ধব নয়, এখান থেকে ট্রু ফলস আসতে পারে। তো এটা আছে কি পরিবেশ বান্ধব হিসেবে কি করতে পারে, ক্রিয়া করতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা জানলাম, এখান থেকে আমরা কি করবো না, সেমি মাইক্রো পদ্ধতি ব্যবহৃত নমুনা পদ্ধতি কোনটি নয়, এগুলো আমরা পরে আমরা কি করবো, সলভ করবো, সমস্যা নেই। এখান থেকে আমরা কিছু পড়বো না, এখানে তোমার একটা বড় বড় আকারে তোমার মানে তোমার বক্স দেওয়া আছে, এখান থেকে এখন বক্স থেকে আমরা পড়ে নেবো, এগুলো ততটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে না? ও বাপ, এগুলো তো পড়বাই না, ঠিক আছে না? আমরা পাগল হব না, কিন্তু এই বক্সটা হচ্ছে তোমাদের মেইন পরীক্ষার জন্য একদম টেস্টটা ইম্পর্টেন্ট, একদম পড়তেই হবে, সিকিউর জন্য এটা পড়তে হবে, এমসিকিউর জন্য পড়তে হবে। তো এই পার্টটা আমরা পড়বো না, জাস্ট এতটুকু পার্ট আমরা মুখস্থ করতে হবে, এতটুকু পার্ট মুখস্থ করতে হবে। তো চলো ভাইয়ের সঙ্গে পড়ে নিই। যে ম্যাক্রো বিশেষণ একটা দেওয়া আছে, সেমি মাইক্রো বিশেষণ দেওয়া আছে। ম্যাক্রো থেকে আমরা এতটুকু পড়ে নেব 0.5 গ্রাম থেকে 2 গ্রাম বস্তু ব্যবহৃত হয়, আর এটা 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম বস্তু হতে পারে। তোমার 20 মিলিলিটার থেকে 30 মিলিলিটার দ্রবণে বিশেষণে এটা ব্যবহার করা হয়। আর সেমি মাইক্রো ব্যবহার করা হয় 2 মিলিমিটার থেকে তোমার কি 4 মিলিমিটার পর্যন্ত ব্যবহার করা হতে পারে। মেজারিং সিলিন্ডারে ব্যবহার করা হয় মাইক্রো বিশেষণ, আর সেমি মাইক্রো ক্যাপিচুলাম টিউবে ব্যবহার করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্ট আমাদের মাস্ট টু একদম জানতেই হবে। তারপর আমরা চলে আসি যে কিউবেক যন্ত্রে তোমরা এফিএ তো এগুলা পড়বা না, ঠিক আছে না? যে এখান থেকে এতটুকু পড়তে হবে যে তোমার থায়োএসিটামাইড থেকে তোমার বিক্রিয়া পরিবেশে তোমার হাইড্রোজেন সালফাইড উৎপাদন করে বা ব্যবহার করা হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষায়। যেহেতু চলে আসছিল শুধু তোমাদের হালকা পাতলা ভাবে আমি পড়াই দিলাম, ঠিক আছে না? কারণ পড়তে হবে, দিন শেষে আমাদের পড়তে হবে, ভালো একটা জায়গায় চান্স নিতে হবে, আর রেজাল্ট আমাদের ভালো করতে হবে। তারপর আমরা চলে আসি, এখান থেকে পড়তে হবে যে ম্যাক্রো পদ্ধতিতে তোমার বজ্র কেমিক্যাল ম্যাক্রো পদ্ধতিতে বজ্র কেমিক্যাল ব্যয় তোমার বেশি হওয়ায় তোমার পরিবেশে অধিক ক্ষতিকর প্রভাব পড়ে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়তে হবে, তো এটা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে না? এটা গুরুত্বপূর্ণ বলা যাবে না, খারাপটাকে আমরা ক্ষতি করে বলবো। আর সেমি মাইক্রো থেকে এতটুকু পড়তে হবে যে সেমি মাইক্রো তোমার পদ্ধতিতে বজ্র কেমিক্যাল কম, এবং হাইড্রোজেন সালফাইড তোমার এক্ষেত্রে বাতাসে মিশে না, তাই হাইড্রোজেন সালফাইড পরিবেশে দূষণ ঘটে না। তাহলে বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো এখানে, দেখো মনোযোগটা এখানেই দাও, ক্লাসে দাও। বোরিং লাগলে সমস্যা নাই, বোরিং লাগতেই পারে, পড়াশোনা আমাদের ভালো না লাগার একটা জিনিস। তো পড়াশোনা যে ভালো লাগবে এমনটাও না তোমার কাছে, ঠিক আছে না? পড়াশোনাটা ভালো না লাগা স্বাভাবিক, আর ভালো লাগাটা অস্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এখান থেকে এতটুকু পড়ে নেবো যে ম্যাক্রো বিশ্লেষণ সময় বেশি লাগে, এবং সেমি মাইক্রো বিশ্লেষণের সময় কি লাগতে পারে, কম লাগতে পারে। তাহলে এই পয়েন্টটা আমাদের মুখস্থ করতে হবে, যে বেশি সময় লাগে ম্যাক্রোর ক্ষেত্রে, কম সময় লাগে সেমি মাইক্রোর ক্ষেত্রে। তারপর চলে আসি, এখন আমরা পড়বো কি, আমরা আমরা ম্যাক্রো পড়লাম আর সেমি মাইক্রো পড়লাম। এখন পড়বো আমরা কি, সেমি মাইক্রো বিশ্লেষণ এবং তোমার মাইক্রো পদ্ধতি বিশ্লেষণ, বক্সটা আমরা পড়ে নেব। এখান থেকে পড়তে হবে যে তোমার 50 মিলিগ্রাম থেকে তোমার 200 মিলিগ্রাম বস্তু বিশ্লেষণের ক্ষেত্রে এই সেমি মাইক্রো বিশ্লেষণ ব্যবহার করা হয়। অপরদিকে তোমার মাইক্রো বিশ্লেষণ ব্যবহার করা হতে পারে তোমার কি 5 মিলিগ্রাম থেকে তোমার 20 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা হয়, এটা হতে পারে। তাহলে এখান থেকে আমাদের এতটুকুই আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে না? মাঝে মাঝে এই কম্পিউটার মশাই আমাদের কি করে, একটু ডিস্টার্ব করে। তো এটা তোমার মাইক্রো বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর চলে আসলাম যে সেমি মাইক্রো বিশ্লেষণ তোমার 2 মিলিমিটার থেকে 4 মিলিমিটার দ্রবণ বিশ্লেষণ করতে ব্যবহার করা হয়। অপরদিকে মাইক্রো বিশ্লেষণ ব্যবহার করা হয় তোমার 0.2 মিলিমিটার থেকে 1 মিলিমিটার বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। সেমি মাইক্রো তোমার তোমার ক্যাপিলারি টিউবে ব্যবহৃত হতে পারে। অপরদিকে মাইক্রো হচ্ছে কি ক্যাপিলারি টিউবে ব্যবহার করা হয়, ঠিক আছে না? তারপর সেমি মাইক্রো বিশ্লেষণে সাধারণত যৌগের পৃথকীকরণ, তারপর তোমার পরিমাণগত বিশ্লেষণ এবং গাঠনিক কাঠামো নির্ণয় করতে ব্যবহার করা হয়। আর মাইক্রো বিশ্লেষণে সাধারণত অধ্যক্ষেপণ পদ্ধতি সহ ল্যাম্বার
তোমার সূত্র সমূহ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখান থেকে টু দ্য পয়েন্ট, এখান থেকে এতটুকু জাস্ট মনে রাখবা তোমরা যে এটা তোমার হচ্ছে কি মানে বীজগণিত ক্ষেত্রে ব্যবহার করা হয়। পরিমাণগত বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। গাঠনিক কাঠামো হিসেবে ব্যবহার করা হতে পারে। অপরদিকে তোমার হচ্ছে কি ল্যাম্বার্টের সূত্র তোমার হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রোমাটোগ্রাফি তে ব্যবহার করানো হতে পারে। এখান থেকে মাস্ট টু নো। তারপর আমরা চলে আসলাম যে এখান থেকে মুছে করতে হবে যে সেমি মাইক্রো বিশ্লেষণের পদ্ধতিতে বজ্র কেমিক্যাল কম থাকে, তাই পরিবেশ দূষণ কম হয়। আর অপরদিকে মাইক্রো বিশ্লেষণে বজ্র কেমিক্যাল নগণ্য, তাই পরিবেশে তোমার মাত্রা কি থাকতে পারে, কম থাকতে পারে। এখানে তোমার কি দূষণ কম হয়, আর এখানে দূষণ মাত্রা নগণ্য থাকতে পারে বা নাই বললেই চলে। তাহলে এখান থেকে আমরা ওভারঅল এই বক্সটা হচ্ছে তোমাদের বক্সটা তোমাদের জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। অপরদিকে এই বক্সটাও তোমার হচ্ছে কি সেম কাহিনী, ঠিক আছে না? এখান থেকে আমরা সুন্দরভাবে কি করব, ভালোভাবে আমরা এ টু জেড সহকারে আমরা কি করতে হবে ভাইয়াপুরা, আমরা ভালোভাবে আমাদের কি করব পড়ে নেব, ঠিক আছে? তারপর চলে আসো, আমরা চলে আসি আমরা নেক্সট আমরা পয়েন্টে চলে আসি। তো নিরাপদ গগলস ব্যবহার করা হয় কিসের জন্য? তো রাসায়নিক বার্নারে তোমার তাপ দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? নিরাপদ গগলস ব্যবহার করানো হতে পারে। এখান থেকে আমি জেনে নিবা। তারপর তোমার হচ্ছে কি এখানে এখানে বলছে সেফটি ক্লথ ব্যবহার করা হয় কিসের জন্য? সেফটি ক্লথ ব্যবহার করা হয় তোমার হচ্ছে কি জানো? ভাঙ্গা কাঁচের টুকরা আমাদের হাতে প্রবেশ করে আমার হাতকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, এর জন্য সেফটি ক্লথ ব্যবহার করা হয়। তিনটা ভর্তি পরীক্ষা চলে আসলো, এমনিতে আমরা নাইস টু নো সহকারে আমরা দেখে নেব, ঠিক আছে না? তারপর এখানে চলে আসলাম পানির ঝর্ণা, এগুলো এগুলো সুন্দরভাবে পড়ে নিব, ঠিক আছে না? এদিকে আর আমরা পড়বো না। পানিগহ্বর বা ওয়াটার বার্ড থেকে আমাদের এতটুকু পড়তে হবে যে ওয়াটার বার্ড থেকে আমাদের এতটুকু হবে। দেখো এখানে তোমার হচ্ছে কি 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হতে পারে। এই তাপমাত্রাটা আমাদের মনে রাখতে হবে, তাপমাত্রাটাই 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না? ভর্তি পরীক্ষা চলে আসছে, তোমাদের মেইন পরীক্ষা চলে আসছিল। এমসিকিউর জন্য আমরা এখানে এতটুকু পড়ে নেব। ফিউ মুহূর্ত থেকে এতটুকু পড়ে নেব যে কেমিস্ট্রিতে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করার সময় বিষাক্ত এবং ক্ষতিকর দুগ্ধজাত গ্যাস ধোঁয়া উৎপাদন করে এবং এই ফিউ মুহূর্ত তোমার ভোটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা যে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন নাইট্রেট ও হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণে লঘু ক্ষেত্রে ফিউমেট ব্যবহার করা হয়। তারপর লিকার অ্যামোনিয়াম তোমার হচ্ছে কি লঘু করার ক্ষেত্রে ফিউমেট ব্যবহার করা হতে পারে। একদম মাস্ট টু নো, এখানে আমাদের জানতে হবে মাস্ট টু নো। একদম এই ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে, না জানলে পাপ হবে, বুঝছো? না হলে তোমাদের এখনো প্রিপারেশন হয় নাই আমার ধারণা মতে। তো এগুলোর কথা যদি বলো যে ভাইয়া এগুলো আমরা এখনো পড়ি নাই, কেমনে মনে রাখবো, তাহলে এটা লজ্জাজনক না, ঠিক আছে না? আমরা এগুলো কথাবার্তা না বলবো, আমরা সুন্দরভাবে আমরা কনফিডেন্স সহকারে আমরা পরীক্ষার হলে বসবো, ঠিক আছে? তারপর ল্যাবরেটরিতে তোমার থাকা দাহ্য পদার্থ সতর্ক ব্যবহার, এগুলো আমরা কিছু পড়বো না। এগুলা মেনলি এখান থেকে আমরা কিছু পড়বো না। এখানে বলছে পানির সংস্পর্শে বিক্রিয়া জলে ওঠে পদার্থের ধাতব সোডিয়াম হাইড্রোক্সাইড ধাতব তোমার হচ্ছে কি হাইড্রেট হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর এখান থেকে পড়ে নেব যে হচ্ছে জৈব দ্রাবক, যেমন তোমার হচ্ছে কি মানে ডাইমিথাল ইথার, পেট্রোলিয়াম ইথার, ঠিক আছে না? অর্থাৎ তোমার 35 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে এবং তোমার স্ফুটনের পেন্টের হতে পারে। তারপর ওয়াটার বাথ এখানে আছে, তারপর হচ্ছে কি প্যারাফিন বা এগুলো থাকে, এগুলো সুন্দর ভাই তোমরা রিডিং দিবা। আহামরি ইম্পর্টেন্ট না, রিডিং দিলে বুঝতে পারবা যে এখানে কি বলতে চাচ্ছে এরা, ঠিক আছে? যে এখানে বলছে দেখো যে শস্যকর হিসাবে কোন দুটো ব্যবহার করা হয়। শস্যকর হিসেবে তোমার হচ্ছে কি তোমার ডেসিকেটর হিসেবে ব্যবহার করা হতে পারে, ঠিক না? এখান থেকে আমরা কিছু করবো না, এগুলো সুন্দরভাবে তোমরা রিডিং দিবা, ঠিক না? রিডিং দিলে হয়ে যাবে। আর তোমার এই কোশ্চেনটা তোমরা সলিউশন করে নিবা, কারণ ওভারঅল এই কোশ্চেন থেকে তোমাদের বোর্ড কোশ্চেন তোমার হুবহু তোমার কোশ্চেন তোমাদের রিপিট করে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়ে নেবো। তারপর শিকা গোড়া দিয়ে কার্বন ডাইঅক্সাইড অগ্নি নিবারক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কোনটা নির্বাপক হিসেবে ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইডটা নির্বাপক হিসেবে ব্যবহার করা হতে পারে। এখান থেকে এতটুকু মনে আমরা রাখবো, আর এখান থেকে না, ঠিক আছে না? এখান থেকে পড়তে হবে না। এখানে বলছে ক্রমিক অ্যাসিড যে তোমার পুপেট তোমার কি রূপ বিক্রিয়া করে, বীজক হিসেবে ক্রিয়া করতে পারে, ঠিক আছে না? এটা আমরা পড়লাম। প্রতিস্থাপন তো হবে না, পোষণ হবে না, বীজাণু হবে না, জারণ হিসেবে ক্রিয়া করতে পারে। আহ এখান থেকে এতটুকু পড়ে নেবো যে কোনটি তোমার হচ্ছে কি সেকেন্ডারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি ক্ষেত্রে তোমার হচ্ছে কি সি থাকবে। তাহলে এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, তাহলে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে। এবং সেখানে আমরা পড়ছিলাম কাঁচের ক্ষেত্রে তোমার হচ্ছে 10% তোমার হচ্ছে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। এখনো বললাম এখানে এখানে তোমার এতটুকু বলছে তৈরিতে নিচে কোন স্ট্যান্ডার্ড ব্যবহার করা হতে পারে? বুরেট এবং পিপেট ব্যবহার করা হতে পারে, কোন ক্লাস ব্যবহার করা হয় না, এগুলো ব্যবহার করা হয় না, এগুলো একটু দেখে নিবা, হালকা পাতলা দেখে নিবা যে কোনটি রঙিন হিসেবে ব্যবহার করা হতে পারে। বোর্ড কোশ্চেন চলে আসছিল, একটু দেখতে হয়ে যাবে। আর এখান থেকে আমরা কিছু করবো না। তারপর এখানে বলছে তোমার হচ্ছে কি ক্ষয়কারক চোখে পড়লে তোমার প্রচুর পরিমাণে পানি ধুয়ে নিতে হবে এবং সেখানে তোমার হচ্ছে কি মানে হচ্ছে তোমার 5% তোমার হচ্ছে বোরিক অ্যাসিড দিয়ে তোমার বা তোমার এই মানে 15 মিনিট ধরে ডাক্তারের 15 মিনিট পানি ধোয়া দিতে হবে এই ব্যবহার করে। তারপর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার হতে হবে। এই বোরিক অ্যাসিডের সংজ্ঞাটা আমাদের মুখস্থ করতে হবে, ইনফিনিটি ইম্পর্টেন্ট, তোমার মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে না? তারপর আমরা এখান থেকে আমরা কিছু মুখস্থ করবো না, এগুলো সো কল্ড ভাবে তোমরা রিডিং দিলে হয়ে যাবে। তো ওভারঅল আমরা সুন্দরভাবে আমরা ওদেরটা আমরা ভাইয়া পরে আমরা শেষ করে দিলাম, ঠিক আছে না? তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এক্সাম সুন্দর হোক, ভালো হোক, একটা ভালো একটা রেজাল্ট নিয়ে যেন তোমরা ঘরে ফিরতে পারো, এতটুকুই প্রত্যাশা। তো তোমাদের হাবিব ভাইয়ের জন্য সুন্দরভাবে দোয়া করিও, তোমাদের হাবিব ভাইয়া
মানে হচ্ছে অতি শীঘ্রই তোমাদের একটা নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা বই তোমাদের মানে হচ্ছে কি মানে শেষ করে দিতে পারি। ঠিক আছে? তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আমরা সময় নষ্ট করব না। পড়াশোনার প্রতি আমরা মনোযোগ সহকারে আমরা কি করব? মনোযোগ দেব। ওভারঅল তোমাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখা হবে কি বিজয়। টাটা।